শোনো মেয়ে, তুমি আমার প্রয়োজন নাও, বরং প্রিয়জন। প্রয়োজন ফুরিয়ে যায়, তবে প্রিয়জন ফুরায় না। ছেলেটির এহেন কথায় হুরের শরীর কেঁপে ওঠে, দু চোখে অশ্রু নামে। তবে সত্যি কি প্রিয়জন পেল সে? একটি মিষ্টি সকালের সূচনা হলো। জাহিনের সর্বাঙ্গে নবাব বধুর ঘ্রাণ। হুরের ঘুম বেশ আগেই ভেঙেছিল, তবে হাতের বাঁধন থাকায় উঠে যেতে পারেনি। জাহিন চোখ মেলে চাইল। পাশ ঘুরতেই বুকের ভেতর এক রহস্যময় অনুভূতি পেল, যা আগে কখনোই হয়নি। আপনার ঘুম ভেঙেছে? এই কথা বলেই নিচের শরীর থেকে পুরুষটির আলগা হয়ে যাওয়া হাতটি সরিয়ে নিল হুর। উঠে বসে দ্রুত আরশির সামনে এলো। শরীরের পোশাকটি ঠিক করে নিয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসি। অনেকটা দ্রুতই চলে গেল হুর, যেন পালিয়ে বাঁচার প্রয়াস। জাহিদ কয়েক সেকেন্ড মৌন থেকে অধর প্রসারিত করল। গতকাল থেকে তার জীবন পরিবর্তন হয়ে গিয়েছে, আর এই পরিবর্তন ওর কাছে ভীষণ উপভোগের। ওর যখন ফ্রেশ হয়ে এলো, জাহিন তখন পুরো জেগে গিয়েছে। জানলার পর্দা খুলে দেওয়াতে সকালের মিষ্টি রোদ এসে ঘরময় ছোটাছুটি খেলছে। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচিয়ে নিয়েছে মেয়েটে। জাহিন যখন তার দিকে দৃষ্টি ফেরালো, ও তখন কিছুটা আমতা আমতা করে বলল, ওয়াশরুমে তো টাওয়ালটাই ছিল, আপনার বোধ হয় আমি ব্যবহার করে ফেলেছি। শেষ বাক্যটা বলতে গিয়ে মেয়েটা কেমন সংকোচে ডুবে গেল। ওর আচরণে হেসে ফেলল জাহিন। সমস্যা নেই, আমাকে দাও, আমি গোসল করে আসি। চুল থেকে তোয়ালেখানা খুলে দিল হুর। সেটা নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল জাহিন। তোয়ালে থেকে অদ্ভুত সুন্দর এক ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এই সুন্দর ঘ্রাণ এখন থেকে রোজ পাওয়া যাবে। বিষয়টা স্মরণ হতেই বুকের ভেতর কেমন একটা অনুভূতি হয়। জাহিনের অধর আপনা আপনি প্রসারিত হলো। একেই হয়তো ভাগ্য বলে। মেজাজ উষ্ণ হয়ে আসে জমিদার গিন্নি রুমার। ছোট ছেলেটার খোঁজ এখনো পাওয়া যায়নি। তিনি এবার অধৈর্যই হয়ে যাচ্ছেন। একটা কাজ করো, যদি ঠিক মতন হয়। ও কোথায় পালিয়েছে? দেশ ছেড়েছে কি? সামনে থাকা ছেলেটা মাথা নত করে রাখে, মিনমিনে স্বরে বলে, ছোট সাহেবকে আশেপাশের সব জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি। একটা মানুষ উধাও হয়ে গেল। খোঁজ চলছে, আশা করি পেয়ে যাব। সেই দিনটা কবে, আশরাফ? আশরাফ নামের ছেলেটা মাথা নামিয়ে রাখে। রুমা ক্ষণে ক্ষণে মেজাজ হারাচ্ছেন। জাহিন সিঁড়ি দিয়ে নেমে আসছিল। তাকে দেখেই আশরাফ বাইরের দিকে অগ্রসর হলো। কি খবর বাবা? মুহূর্তেই মেজাজ বদলে কথাটা বললেন রুমা। তবে জাহিন সেটা ধরে ফেলল। আশরাফকে যেতে দেখেছে সে। তাহিরকে পাওয়া যায়নি? রুমা যেন কথাটা এড়িয়ে যেতে চাইলেন, দৃষ্টি ঘুরিয়ে বললেন, হুর কোথায়? সাথে এলো না? একটু পরে আসবে, তার আগে বলুন তাহিরকে পাওয়া যায়নি? যায়নি তো কি হয়েছে, পাওয়া যাবে। দেশ ছেড়ে তো পালায়নি। সেটা ঠিক। বলেই সামনের দিকে তাকালো। হুরকে নামতে দেখা যাচ্ছে, তাই বিষয়টি আর লম্বা হলো না। জাহিন আর রুমা দুজনেই মেয়েটির দিকে দৃষ্টি দিয়ে আছে। সদ্য গোসল করে নামা হুরকে হুরের অনুরূপী দেখাচ্ছে। মাশাল্লাহ। কাছে এগিয়ে এসে কথাটা বললেন রুমা। হুর অনেকটাই লজ্জা পেল। একবার জাহিনের সাথে দৃষ্টিও মিলে গেল। ও চট করেই দৃষ্টি ফিরিয়ে অন্য পাশে চাইল। সবকিছু মেনে নিয়ে বিয়েটা করেছে হুর, তবে কোথাও একটা সংকোচ রয়েই গিয়েছে। বুকের ভেতর হু হু এখনো করে। তাই কিনা দুদিন ধরেই খাওয়া দাওয়া নেই। ডাইনিং এ নানা রকমের খাবার সাজানো। হুর চেয়ে দেখছে শুধু, তবে রুচি আসছে না। জাহিন নরম সরে বলল, খাবারগুলো পছন্দ হয়নি? চমকালো মেয়েটি অন্য মনস্ক ছিল বিধায় জাহিনের হঠাৎ বলা কথাগুলো সমস্ত শরীরে কেমন একটা শিরশিরে হাওয়ার মতন মনে হলো। জি হয়েছে। তবে খাচ্ছ না কেন? আমার আসলে খেতে ইচ্ছে করছে না। অল্প একটু খাও, আজকে সারাদিনও খাবার খাওয়ার সময় পাবে না। নিজ থেকেই পরোটা প্লেটে তুলে দিল জাহিন। ওর এমন বিনয় দেখে মেয়েটির বুকের ভেতর উষ্ণ একটি অনুভূতি এলো। সেই সাথে নিজেকে শাসন করে বোঝালো, অতীতের সব কিছু ভুলে গিয়ে এই মানুষটাকে যেন সবটুকু দিয়ে ভালোবাসতে পারে। হুরকে আরো একবার সাজিয়ে গুছিয়ে পুতুলের ন্যায় বসিয়ে রাখা হলো। ও একটু মনমরা হয়েছিল। ঠিক তখনই পাখির মতন উড়ে এলো দুই কিশোরী। তিথি সেই হুরের গলার আশেপাশে দেখতে লাগলো। ওর এহেন কাণ্ডে বিহবলের মতো চেয়ে রইল হুর। মেকআপে সব ঢেকে গেল নাকি?
তিথির কথার জবাবে জুহি বলে, হতেও পারে। ইস, সকালে আসা উচিত ছিল। ওদের দুজনের কথার মাঝে বোকার মতন হুর বলল, তোমার কিসের কথা বলছো? লাভ বাইট। বলল জুহি। ওর কথায় চোখ বড় বড় করে ফেললো হুর। কেমন একটা লজ্জা লাগছে। তিথি ওর লজ্জা বাড়াতে কানের কাছে ঘেঁষে বলল, বলো, তোমার প্রথম রাতের রোম্যান্স কেমন হলো? আমাদের কাছে সব শেয়ার করতে হবে। ভাইয়া খুব রোমান্টিক, রাইট? হুরের যে কি অস্বস্তি হচ্ছে। এইরকম কথাবার্তায় একদমই অভ্যস্ত নয় সে। ও চোখের দৃষ্টি নত রাখে। তবে এই দুই কিশোরীও থেমে থাকার পাত্রী নয়। নাছর বান্দা হয়ে একের পর এক প্রশ্ন করতে থাকে, অথচ হুর শুধু লজ্জায় মিলিয়ে যায়। চারপাশে চোখ বোলায়, যদি কাউকে পায় যে তাকে এই দুই কিশোরীর হাত থেকে রক্ষা করবে। কিন্তু হায়, পরিচিত কারোই দেখা মেলে না। তোরা এবার হাসছিস কেন? হুট করে জাহিনের গলাটা শোনা গেল। এতে করে দুই বোন কেমন জড়সড় হলো। ঠিক তারপরেই মেকি হাসি মিশিয়ে তিথি বলল, কিছু না তো। হ্যাঁ ভাইয়া, আমরা এমনি হাসছিলাম। একই সুরে বলল জুহি। এই দুই বোনকে বেশ ভালো করে চেনা আছে জাহিনের। বংশের সবাই এদের দুজনকে দুষ্টু বলেই জানে। তাই এরা এমন হাসছে, এই কথা বিশ্বাস করার মতন না। জাহিন ভালো মতন দুজনকে পরখ করে নিল। তারপরে এগিয়ে এসে দুই বোনেরই চুল টেনে ধরল। আমার সাথে মিথ্যা বলা? ভাইয়া, ব্যথা পাই তো। সত্যি এমনি হাসছিলাম। জুহি এমন ভাবে বলল কথাটা যেন কান্না করে দিবে। একই সুর ধরল তৃতীয়। আমরা কিছুই করিনি। বিশ্বাস না হলে ভাবিকে জিজ্ঞেস করো। হুরের দিকে অসহায় নয়নে তাকালো দু বোনই। ও একটু আমতা আমতা করে বলল, ব্যথা পাচ্ছে তো ছেড়ে দিন। এই কথার পর হাতখানা আলগা করলো জাহিন। অমনি দু বোন পালিয়ে গেল। ওদের দিকে দৃষ্টি ফিরিয়ে জাহিন বলল, দুটোতেই দুষ্টু। ওর কিছু বলল না। সে উঠে দাঁড়িয়েছিল। পুনরায় নিজের আসনে বসল। ওর ঠিক পাশটায় বসলো জাহিন। আমি জানি ওরা খুব দুষ্টু। তোমাকে জ্বালিয়ে? না, জ্বালায়নি। দৃষ্টি নত রেখেই বলল হুর। জাহিন মাথা নাড়িয়ে বলল, জ্বালায়নি? তবে কি বলছিল ওরা? এই প্রশ্নে মেয়েটির গলা কেমন শুকিয়ে এলো। কিভাবে বলবে কথাটা। ও একটুখানি অস্বস্তির মধ্যে ডুবে গেল। তবে মিথ্যে বলতে পারলো না। বলছিল আপনি রোমান্টিক কিনা। মেয়েটির নজর অন্যদিকে ঘোরানো, নতুবা এই কথা বলতে পারতো না ও। জাহিন ভেতরে ভেতরে হাসল। কিছুটা কাছাকাছি হয়ে ধীর গলায় বলল, তুমি বললে? হুরের বুকের ভেতর একটা আন্দোলন শুরু হয়েছে। মানুষটার উপস্থিতি অনুভব করছে। ও কেমন শিউরে উঠল। জাহিন পুনরায় বলল, কি হলো, বলনি কিছু? তোমার বর খুব আনরোমান্টিক, তাই না? একটা লজ্জা এসে মেয়েটির গাল স্পর্শ করে গেল। ওর অমন মুখশ্রী দেখে শব্দহীন হাসলো জাহিন। এই সময়টা ওর জন্য গুরুত্বপূর্ণ। ও মন থেকে চায় এই সুন্দর সময়টা দীর্ঘ হোক, কারণ নজর না লাগুক। রুমা তখনও অশান্তির মধ্য দিয়ে যাচ্ছে। তাহিরের খোঁজ পাওয়া যাচ্ছে না। ছেলেটা কোথায় হারালো কে জানে। ছেলে অন্যায় করে পালালেও মায়ের মন কাঁদতেই থাকে। তিনি এক অসহ্য অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছেন। এই যন্ত্রণা কাউকে বলাও যায় না, আবার সহন করাও যায় না। অশান্তির এই মুহূর্তে স্বামীকে খুব মনে পড়ে ওনার। উনি ছুটে আসেন নিচের কক্ষে। একটা চাপা কান্না আটকে দেয়ালে টানানো স্বামীর বড় ছবিখানা নামিয়ে আনেন। ধুলো যদিও জমেনি, তবুও হাত দিয়ে মুছে নেওয়ার মতন করে বলেন, এখন যন্ত্রণা এলো, আমি কেমন করে সব সামাল দেব? আপনি দেখেন না আমি কত বড় বিপদে। কিছু ভালো লাগে না আমার। বুকের ভেতরের যন্ত্রণাটা ধরে রাখতে ব্যর্থ হন তিনি। তাই তো দুটি চোখ বেয়ে ক্রমাগত অশ্রুর বর্ষণ হয়। তিনি কাঁদতে থাকেন। অনেকটা সময় কাঁদার পর একজন এসে খবর দিয়ে যায় মেয়ের বাড়ি থেকে লোক এসেছে। লোক বলতে হুরের মা আর চাচারা, যারা এতদিন সম্পর্ক রাখার চেষ্টা না করলেও হুরের বড় ঘরে বিয়ে হওয়াতে বড় দরদ একেবারে উতলে পড়ার মতন সমস্ত দায়িত্ব ঘাড়ে নিয়ে নিয়েছে। অসুস্থ মাকে দেখে হুরের বুকের ভেতরটা কান্নায় ভেঙে আসে। ও গিয়ে এসে মানামুখ মানুষটিকে জড়িয়ে ধরে, কেঁদে ফেলে শব্দ করে।
কাঁদলে আমার মেয়ের সাজ নষ্ট হয়ে যাবে তো। দেখি মা, আমার হুর, টাকা তো তুই। কাঁদতে কাঁদতে তাকায় হুর। এক অদ্ভুত রূপ খেলা করছে তার মুখশ্রীতে। কিছু মেয়ে থাকে যারা কাঁদলেও সুন্দর লাগে, হুরের বিষয়টিও তেমন। মেয়েটি কাঁদলেও সুন্দর লাগে। দূর থেকে হুরের এই কান্না ভেজা মুখশ্রী দেখতে দেখতেই হঠাৎ জাহিনের মনে হলো এই কান্না ভেজা মুখশ্রীটি সুন্দর লাগলেও বুকের ভেতর কোথাও একটা দংশন ঘটাচ্ছে। ও নিচের কাছেই শপথ করল নিচের সবটুকু দিয়ে এই মেয়েটির জীবন থেকে কান্নার দলগুলোকে একটু একটু করে মুছে দিবে, যাতে কোনো অশুভ ছায়া এসে মেয়েটির চোখে জল না আনতে পারে। কান্না করতে করতে হঠাৎই ভরাট বুদ্ধিদীপ্ত গালে চাপদারি যুক্ত অপূর্ব সুন্দর মানুষটার দিকে নজর যায় হুরের। ও নাক টেনে কান্না থামায়। জাহিন এগিয়ে আসে, সালাম জানায়। লতিফার চোখে অশ্রু এসে যায়। তিনি হাত বাড়িয়ে ছেলেটার বাহু স্পর্শ করেন। বাবা, মেয়েটাকে দেখে রেখো। জাহিন শুরুতেই কিছু বলে না, ও বরং নজর ঘুরিয়ে হুরের দিকে যায়। কান্নার দমকে মেয়েটির হিচকির মতো উঠে গিয়েছে। ছেলেটা অভিযোগের মতো করে পড়ে, আন্টি, আপনার মেয়ে তো কান্নাকাটি শুরু করেছে। সবাই তো ভাববে আমার কাছে সুখে নেই, একদিনেই বোধহয় তিক্ত হয়ে গেছে। লতিফা মেয়ের দিকে নজর ফেরায়। চোখ দুটো লাল হয়ে আছে। তিনি একটু শাসনের মতন করে বলেন, তাই তো, বোকা মেয়েটা কিভাবে কাঁদছে, তুমি একটু মানিয়ে নিও বাবা। জাহিন হাসে, হুরের দিকে দৃষ্টি রেখে বলে, কোনো চিন্তা করবেন না আন্টি, কবুল বলার সাথে সাথেও আমার দায়িত্ব হয়ে গেছে। এই দায়িত্ব আমি মাথায় তুলে রাখবো। অন্য কেউ কেন, ও চাইলেও এই দায়িত্ব থেকে আমি সরবো না, কখনোই না। হুরের ছোট্ট একটা ঘর রয়েছে, তবে বেশ পরিপাটি করে গোছানো। মেয়েটার মাঝে কোনো সংকোচ দেখা যাচ্ছে না। ও খুব যত্নের সাথে জাহিনের ব্যাগপত্র তুলে রাখল। বাইরে থেকে কথা শেষ করে এসে জাহিন সেটাই দেখল। সাধারণভাবেই এমন পরিবেশে কখনোই তার থাকা হয়নি। একটু অসুবিধা হবে মনে হচ্ছে। ওর মুখশ্রী দেখে হুর শুধালো, কিছু ভাবছেন? ভাবছি তো। কি? তোমার কথা। একটা মৃদু হাসিতে মেয়েটির অধর প্রসারিত হলো। জাহিন এগিয়ে এসে খাটে পা তুলে বসল। একটা বিষয় ভালো, ঘরটার মেঝে পাকা করা, নতুবা মানিয়ে নিতেও খুব কষ্ট হতো। আপনার ব্যাগপত্র ওখানটায় রাখা। ঘরের এক কোণে ছোট্ট একটা পুরাতন স্টিলের আলমারি রয়েছে, সেখানটায় নির্দেশ করলো হুর। জাহিন একবার চোখ বুলিয়ে হুরের দিকে নজর ফেরালো। আমরা এখানে কদিন থাকবো? প্রশ্নটা করলো হুর। জাহিন একই সুর ধরে বলল, তোমার যতদিন ইচ্ছা হবে। আমার ইচ্ছে? হুম। কিন্তু আপনার অসুবিধা হবে না? সত্যিকার অর্থে কিঞ্চিত অসুবিধা হবে, তবে সেটা প্রকাশ করলো না, বরং হেসে বলল, তোমার অসুবিধা হবে? এহেন প্রশ্নে মেয়েটি স্তব্ধ খেলে যেন, জবাব দিতে পারল না। জাহিন হেসে ফেলল, বোকার মতন কথা বললে অসুবিধা কেন হবে? না, ঠিক তা নয়। আপনি তো এমন পরিবেশে অভ্যস্ত নন। কেন, আমি কি এলাকার মানুষ নই? হলেও আপনি তো এখানে থাকতেন না, শহরেই ছিলেন। তাছাড়া জমিদার বাড়ির কাছে আমাদের এই কুড়ে ঘর কিছুই না। জাহিন কিন্তু জবাব দিল না। ও একটু সময় নিল, তারপর মাথা দোলালো। এহেন আচরণে ওর প্রশ্ন নিয়ে চেয়ে রইল। এবার জাহিন বলল, সেটা ঠিক বলেছ। আপনি তাহলে আজ থেকে কাল চলে যান, আমি কটা দিন থেকে যাই। মনে হচ্ছে আমাকে তাড়াতে চাচ্ছ। আমি সেটা বোঝাতে চাইনি। কিন্তু মনে তো হচ্ছে। আপনার অসুবিধা হবে ভেবে বলেছি। মাথাটা নত করে বলল। জাহিন ভালো মতো মেয়েটাকে দেখতে লাগল। তার থেকে অনেকটা ছোট্ট এই মেয়ে। প্রথম যখন দেখেছিল তখন তো আরো ছোট ছিল, এখন তবু পরিপক্ক একটা ভাব এসেছে। সাধ্য মতন আয়োজন করেছেন লতিফা, তবুও তিনি সন্তুষ্ট হতে পারছেন না। এত এত খাবার দেখে হুর বলল, এত সব কেন করেছো? মেয়ের দিকে তাকিয়ে লতিফা বললেন, বোকার মতন কথা বলছিস কেন? এত সব কোথায়? জমিদার বাড়ির তুলনায় এগুলো কিছু। কিন্তু আমাদের তুলনায় তো অনেক কিছু মা। হুর পুনরায় চোখ বোলাল। দুপুরের খাবারের আয়োজন এত বিশাল যে একটা বড় টেবিলেও জায়গা হবে না। ও মায়ের দিকে সরল চোখে তাকালো। তারপর হুট করেই নজরে এলো মায়ের কানের দিকটায়। সেটা দেখে আটকে উঠল।
মা, তোমার কানের দুল কোথায়? লতিফা একটু চমকালেন, কানে হাত দিলেন, তারপর আমতা আমতা করে বললেন। আছে, খুলে রেখেছি। হুর যেন বিশ্বাস করতে পারল না। বিশ্বাস করার মতন না। ও মায়ের দিকে চলো চলো নয়নে চাইল। দুল বিক্রি করে দিয়েছো? এই কথায় লতিফা মেয়ের দিকে দৃষ্টি ফিরালেন, হাত দ্বারা গাল স্পর্শ করে বললেন। ছেলেটা প্রথমবার এবারই এসেছে, একবারে যাতা তো আর খাওয়ানো যায় না। মেয়েটির চোখ থেকে জলের বিন্দু নেমে গেল, টুপ করে পড়লো মেঝেতে। হাতের সাহায্যে দু চোখ মুছে নিয়ে বলল। এত বড় ঘরে আমার কেন বিয়ে দিতে গেলে মা? এমন কেন বলছিস? তুমি আজ দুল বিক্রি করেছো, কাল আবার কি বিক্রি করে খাওয়াবে বলো তো? এমনটা বলতে নেই মা। হুরের কান্নাটা বাড়তে লাগলো। মেয়েকে বুকে টেনে নিলেন লতিফা, পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন। তুই সুখে থাক মা, কোনো দুঃখ তোকে স্পর্শ না করুক। এই কথার বিপরীতে মেয়েটার বুক যে আরো ভারী হয়। ও হয়তো সুখে থাকবে, তবে কোথাও একটা দোটানা যে রয়েছে। তাহির যখন ফিরবে তখন বিষয়টা কেমন হবে, কিভাবে সবকিছু সামাল দিবে হুর। গোসল করে আসায় হুরকে হুরের মতনই দেখাচ্ছে। এই সময় মেয়েদের অতিরিক্ত স্নিগ্ধ লাগে, সতেজ মনে হয়। মেয়েটি যখন চুলগুলো মুছে নিচ্ছে, জাহিন তখন মুগ্ধ নয়নে চেয়ে আছে। ফর্সা কোমল পিঠে কিছু পানির বিন্দু জমেছে। চুল মুছে নিয়ে মেয়েটি ঘুরে তাকাতেই দৃশ্যটি দেখতে পেল। এমন ভাবে তাকানোয় লজ্জা এসে ছুঁয়ে গেল তাকে। সেটা খেয়াল করে জাহিন বলল। সরি। তার বিনয় যে কাউকে মুগ্ধ করবে। পুরো এই মানুষটাকে দিনকে দিন মুগ্ধ হচ্ছে, তবে কোথাও একটা বাধা তৈরি হয়। এই বাধা ওর অতীত। ও মাথাটা নত রাখে। এবার চলুন, খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে। অনেকক্ষণ আগেই খাবার তৈরি হয়েছিল, তবে হুরের গোসলের জন্য খাওয়াটা আটকে ছিল। জাহিনের বিরোধ ছিল, মেয়েটিকে রেখে সে খাবে না। তাই কিনা গোসল করে আসতে হলো তাকে। শীতল পাটি বিছিয়ে রাখা, সেখানে অনেক অনেক খাবার। লতিফা মিনমিনে সুরে বললেন। কষ্ট নিও না বাবা, এভাবেই খেতে হবে। জাহিনের ঠোঁট প্রসারিত হলো। ও এগিয়ে গিয়ে বসলো শীতল পাটিতে। এভাবে বলবেন না আন্টি, পার্টিতে বসে খাবার খাওয়া আমার বিশেষ পছন্দের। ছোটবেলার কথা স্মরণ হচ্ছে। তবু জামাই মানুষ তুমি, গরিবের এই। তাকে আটকালো জাহিন, বলল। এভাবে বললে আমি বাড়িতে আসতে পারবো না আন্টি, লজ্জা লাগবে আমার। ছি ছি বাবা, এ কথা বলো না। তুমি খাবার খেতে বসো। এই হুর, দাঁড়িয়ে কেন? জামাইকে খাবার দে। হুরের যেন টনক নড়ল। ও একটা ঘোরের ডুবে গিয়েছিল। ওর বারবার মনে হচ্ছে মায়ের কানের দুলের কথা। বিষয়টি মনে হতেই ভেতরটায় তোলপাড় শুরু হয়েছে। কি রে, এখনো দাঁড়িয়ে? দিচ্ছি মা। হুর নিচু হয়ে প্লেট এগিয়ে দিল, পাতে পরিমাণ মতন ভাত তরকারি দিয়ে বলল। আর কিছু দেব? হুম। খাওয়া শুরু করো বাবা। আপনারা বসবেন না? তুমি আগে খাও বাবা, এটা হয় নাকি? আপনারাও বসুন। পরে আমরা খাবো, তুমি শুরু করো। একদমই না। হুর, আন্টির জন্য খাবার দাও তো। না বাবা, তুমি আগে খাও। শুধু শুধু আপনাদের রেখে আমার গলা দিয়ে খাবার নামবে না আন্টি। ভদ্র মহিলার গলা রোধ হলো, চোখ হলো টলমলে। সে হুরের দিকে চাইল, ইশারায় প্লেটে দিতে বলল। হুর একদম চুপচাপ সবকিছু করে যাচ্ছে। মায়ের জন্য খাবার তুলে দিয়ে সে বলল। আমি পরে খাবো। কেন? আপনারা খেয়ে নিন, আমি পরিবেশন করছি। পরিবেশন তো করছই, এখন তুমিও বসো, কথা বাড়িও না। মেয়েটির পা থমকে আছে। ওর যে খেতে ইচ্ছে করছে না, তবু মুখের উপর মানা করতে পারে না। অল্প একটু খাবার তুলে নেয়, তারপর শুরু হয় খাওয়ার পর্ব। লতিফার হাতের রান্না ভালো। মায়েদের রান্না যদিও ভালোই হয়, তবে লতিফার রান্নার আলাদা করে প্রশংসা করতেই হয়। জাহিন তৃপ্তি নিয়ে খাবার খায়, লতিফা এটা সেটা এগিয়ে দিতে থাকে। অনেক শখ ছিল একটা ছেলের, তার দু চোখ অশ্রুতে ভেজে। তবে বোধ হয় সৃষ্টিকর্তা সবটা পূরণ করেই দিলেন। খাবার খেয়ে বসতে নেই, একটু চলাফেরা করে নিতে হয়। জাহিন আর হুরও বের হয়েছে। গ্রামীণ পরিবেশে খুব একটা থাকা হয়নি জাহিনের। অনেক ছোট থেকেই সে শহরে মানুষ হয়েছে। ইট পাথর দেখে বড় হয়েছে।
পুরো কাঁচামাটির সড়ক দিয়ে চকের দিকে এসেছে। খেতে ধান বোনা হয়েছে, ফলে চারপাশ কেমন সবুজে লাগে। পুরো নীরবে পথ চলে। কথা শুরু করে জাহিন। তুমি অনেকটা চুপ হয়ে আছো মনে হচ্ছে। চমকায় মেয়েটি। সে এখনো ধ্যানেই ছিল। ওর চমকানো ভাবও লক্ষ্য করেছে জাহিন। না, ঠিক আছে তো। কোথায় ঠিক আছো? কথাই তো বলো না। না মানে কি বলবো? কিছু বলার নাই? মেয়েটির চোখে দ্বিধার দেখা মেলে। জাহিন হতাশ হয়ে পড়ে। তার সাথে এই মেয়েটি এখনো সহজ হতে পারেনি। হুর, বড় মায়া লাগে কণ্ঠটায়। মেয়েটি তাকায়। প্রাকর দুটো চোখের দৃষ্টি পুরুষটির মুখশ্রী স্পর্শ করে যায়। তুমি অসম্ভব সুন্দর। ছোট্ট একটা বাক্য, তবে কেমন জাদু মেশানো। পুরো সমস্ত শরীরে কম্পন ধরে। জাহিন এগিয়ে এসে মেয়েটির হাত স্পর্শ করে। তোমার মন খারাপ? উম, তাহলে আপনার অসুবিধা হবে আমাদের বাড়িতে। হচ্ছে না তো? আমি দেখেছি আপনি গোসল করতে পারেননি ঠিক মতন। এই কথাটা মিথ্যে নয়। টিনের বেড়া দিয়ে তৈরি গোসলখানায় জাহিনের গোসল হয়নি ঠিক মতন। তবুও লুকানোর প্রয়াসে বলে। ভুল দেখেছো। মেয়েটি কিচ্ছু বলে না। পুরুষটি তার হাতের তালু দ্বারা উরকাল স্পর্শ করে। নরম গালে পুরুষটির শক্ত স্পর্শ পেয়ে নড়ে চড়ে ওঠে সে। চলুন বাসায় যাই। সহসাই বলে ওঠে মেয়েটি। জাহিনের কপালে ভাঁজ তৈরি হয়। মাত্রই তো এসেছি। না মানে ও আটকায়। কি বলবে বুঝতে পারে না। এলোমেলো লাগে। দ্বিধা তৈরি হয় বুকে। সে টিপছে জাহিন, তাই বলে। চলো ফিরে যাই। তারপর চলতে থাকে গন্তব্যের দিকে। এবার অনুশোচনা জাগে মেয়েটির অন্তরে। পুরুষটি তার থেকে কিছুটা আগানো। বড় মায়া দিয়ে গালখানা স্পর্শ করেছিল। আরো ও কিনা দ্বিধায় পড়ে মানুষটাকে বিভ্রান্ত করল। এই অন্যায়, পাপ। হুরকে একটু একটু করে দহন দিতে লাগলো। এক সুখময় যন্ত্রণা প্রতিনিয়ত তাকে গ্রাস করে চলেছে। জাহিনকে তার ভালো লাগে। মানুষটার স্পর্শ তাকে পরিপূর্ণ করে তোলে। কিন্তু তাহির নামক দ্বিধাটি সেই সুন্দর বিষয়গুলোকে প্রতিনিয়ত এলোমেলো করে দেয়। শুধু মনে হয় যখন তাহির ফিরবে তখন কেমন হবে। সবকিছু ঠিক থাকবে তো, নাকি সবকিছু ভাসিয়ে নিবে পানির জলের মতো। থমথমে মুখে ফিরল জাহিন। তার মনটা ঈষৎ খারাপ। একই অনুভূতি হুরের মাঝেও বিরাজমান। সে শান্ত দৃষ্টিতে সামনে এগিয়ে চলেছে। জাহিন এসে নির্দিষ্ট কক্ষে চলে গিয়েছে। হুরকে দেখে লতিফা ডাকলেন। এসেছিস? মাত্রই তো গিয়েছিলি। দুপুরের খাবার তো লেট করে খেলাম মা, বিকেলও হয়ে এসেছে, তাই বাড়ি ফিরে এলাম, বেশি দূর যাইনি। ইচ্ছে করে মিথ্যেটা বলল হুর। সে চায় না মা কোনোভাবে বিষয়গুলো নিয়ে কষ্ট পাক। ও চায় মা ভালো থাকুক। ভালো কথা মনে করালি। ছেলেটাকে একটু চা করে দে, ভালো লাগবে। মেয়ের বাহু স্পর্শ করে বললেন লতিফা। হুর শুকনো একটি ঢোক গেলে। তারপর এগিয়ে যায় রান্নাঘরের দিকে। আধুনিক কোনো কিছুই নেই। ছোট্ট একটা রান্নাঘর, 4-5টা পাটখড়ি দিয়ে তৈরি করা। প্রতি বছর বৃষ্টির সময় পাটখড়ির পচন হয়, তখন আবার বেড়া খুলে নতুন করে লাগানো হয়। ওপরে অবশ্য টিন চাল করা, না হলে আরেক বিপত্তি হতো। হুর চুলায় চায়ের পানি বসালো। তারপর কিছু শুকনো পাতা এনে মাটির চুলোর প্রায় পুরোটা ভরাট করলো। তাতে আগুন ধরিয়ে দিয়ে পেছনে ঘুরতেই একটা লম্বা মূর্তির মতন নজরে পড়ল। হঠাৎ হয় ভরকালো সে। জাহিন ছোট ছোট চোখে তাকিয়ে শুধালো। ভয় পেয়েছো? না। ওভাবে চমকালে যে? আপনি কখন এলেন? ঘরে তো ছিলেন। এসে তো ঘরে যাওনি, আন্টিকে জিজ্ঞাসা করতে এদিকের কথা বললেন। তারপর কয়েক সেকেন্ডের নীরবতা। জাহিন তখনও দাঁড়িয়ে আছে। হুর শুধালো। ও, আপনি কি বসবেন? বসলে তোমার সমস্যা হবে? মেয়েটির হৃদয়ে একটা ধাক্কা লাগলো। জাহিন এই কথা কেন শুধালো? তবে কি তার হৃদয়ে দ্বিধা রয়েছে? আমার কেন সমস্যা হবে? আপনি বসুন। বলি কাঠের তৈরি একটি আসনে গিয়ে দিল হুর। জাহিন বসলো। পানিতে বলক এসেছে, তাতে পরিমাণ মতন চিনি আর অল্প একটু লবণ দিল হুর। তারপর দিল গুঁড়ো চা পাতা। কয়েক মিনিট পর চা নামিয়ে ফেলল। এবার চুলায় বসালো দুধ, যা আগে থেকেই ঘন করে রাখা। তবুও সেটা গরম করে নিয়ে তাতে লিকার চা মিশিয়ে নিল।
পুরোটাই মনোযোগ দিয়ে দেখলো জাহিন। তুমি কিন্তু ভালো চা বানাও। এখনো তো খেয়ে দেখেননি। খাওয়া লাগে না, দেখেই বোঝা যায়। খেয়ে ভালো না লাগলে পরে কিন্তু আমায় দোষ দিতে পারবেন না। এই কথার বিপরীতে জাহিন শুধুই হাসল। ওর চায়ের কাপে চা ঢেলে নিয়ে বলল, জানি না ভালো লাগবে কিনা। কাপ তুলে নিল জাহিন। জবাব না দিয়ে সে বরং চুমুক বসালো। চায়ের স্বাদ ভালো হয়েছে, কড়া লিকার হওয়াতে খেতেও আরাম লাগছে। এত ভালো চা বানাও, সেটা আগে জানলে আবদার করে বসতাম। সত্যি ভালো লেগেছে। তুমি খেয়ে দেখো। এই বলে কাপটি এগিয়ে দিল জাহিন। হুর দ্বিধায় পড়ল, তবে জাহিন এগিয়ে ধরায় মানা করতে পারল না। ও চায়ের কাপে চুমুক বসালো। যেখানে জাহিনের ঠোঁট স্পর্শ করেছিল ওখান থেকেই চুমুক দিল। জাহিন সেটা লক্ষ্য করলো। ওর ভালো লাগলো এটা ভেবে মেয়েটি তার প্রতি ভালোবাসার অনুভূতি না রাখলেও ভালো লাগার অনুভূতি ঠিকই রাখে। রাতের খাবার খাওয়ার সময় লতিফার সাথে বেশ কথাবার্তা হলো জাহিনের। শ্রদ্ধা সম্মান জানানোর ক্ষেত্রে ছেলেটা অতুলনীয় বটে। ওর প্রতিটা কাজ চলন বলনে মুগ্ধ হয়ে যাচ্ছে হুর। আকাশের বুক থেকে মেঘের দল একটু একটু করে সরতে শুরু করেছে। মেয়েটি তখনও এক ধ্যানে চেয়ে লতিফা এবার বাহু টেনে ধরলেন। কি হয়েছে তোর? কিছু হয়নি তো মা। কতবার ডাকছি, উত্তর করছিস না যে? ডেকেছো? অবাক হয়ে বলল হুর। লতিফা শান্ত দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন, মাথায় হাত বুলিয়ে বললেন, সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। জানি দুলের জন্য তোর মনটা ভালো নেই। যা যাবার তা চলে গিয়েছে মা। সেটাই রে, তুই যা ঘুমিয়ে পড়, লেট করিস না আর। মাথা নাড়িয়ে চলে যায় হুর। লতিফা সেই পথে চেয়ে থাকেন। বুকের ভেতরটা হু হু করে ওঠে। এই সময়টাই স্বামীর কথা বড় স্মরণ হয়। লোকটার চলে যাওয়ার পর মেয়েকে ধরে বেঁচেছিলেন, তবে মেয়েরা যে অন্যের ঘরের জন্য বড় হয় আর নিজের ঘরে দিয়ে যায় শূন্যতা। জাহিনের ঘরটা বিশাল, সেই সাথে রয়েছে নানান ধরনের জিনিসপত্র। সেই তুলনায় ছোট্ট একটা কক্ষ হুরের, তাও দামি কোনো জিনিসপত্র নেই। লজ্জা না হলেও মানুষটার কথা ভেবে খারাপ লাগছে। খাটের এক কোণে বসে থাকা সুপুরুষকে এই কক্ষে বেমানান ঠেকছে। তার জায়গা যে রাজমহলে, এই ছোট্ট নেড় তার জন্য যে জেলখানার মতো। ও বুক ভরে সুমিরন টেনে নিল, এদিক সেদিকে করে নিল। সেটা খেয়ে জাহিন বলল, এখন ঘুমাবে? আপনি ঘুমাবেন? কিছু কাজ আছে, তুমি শুয়ে পড়তে পারো। অপেক্ষা করি। হুর অপেক্ষা করতে লাগলো, তবে দুজনের দূরত্ব অনেকটাই রইল। এমন একটা দূরত্ব মনের মধ্যেও রয়েছে। জাহিন মনোযোগ দিয়ে ফোনে কিছু করছে। শহরে তার ব্যবসা রয়েছে, সে সবই দেখে নিচ্ছে। হুর অনেকটা সময় অপেক্ষা করল, তবে জাহিনের কাজ শেষ হয় না। সে ফোনের মধ্যে ডুবে আছে, এটা সেটা করতে থাকে। আর হুর চেয়ে থাকে এক দৃষ্টিতে। কেটে যায় অনেকটা সময়। মানুষটার দিকে চেয়ে থাকতে থাকতে হুরের দুটো চোখ বন্ধ হয়, তলিয়ে যায় গভীর ঘুমে। সমস্ত রাত এপাশ ওপাশ করে কাটিয়েছে জাহিন। এমন না এই পরিবেশে একেবারেই সে মানাতে পারছে না, তার খুব একটা অসুবিধাও হচ্ছে না, তবে কেন যেন ভেতরটা ভয়ানক যন্ত্রণাতে বোধ হয়ে আছে। সকাল হতেই এক কাপ চা হাতে ঘরে প্রবেশ করলো হুর। গরাতে টানা ঘুমিয়েছে সে। নিজের প্রিয় রুমটা পেয়ে বেশ ভালোই ঘুম হচ্ছে, যার দরুন চোখ মুখ ফুলে উঠেছে। আমি আজ ফিরে যাচ্ছি। চায়ের কাপটি তুলে নিয়ে বলল জাহিন। হুর একটু থমকালো, কয়েক সেকেন্ড বাদে বলল, কেন? এই প্রশ্নে জাহিনের ভেতর একটুখানি সমীরণ এসে স্পর্শ করে গিয়েছিল, তবে পরের কথাটি শুনেই শীতল সমীরণ তপ্ত হয়ে বুক স্পর্শ করে গেল। তার মানে তো আমাকেও যেতে হবে, আমি না গেলে হয় না? পুরুষটি ঠোঁট কামড়ে রইল, কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, তোমাকে যেতে হবে না। আচ্ছা মাকে বলে আসি। কখন যাবেন? শেষ প্রশ্নের দ্বারা মেয়েটি কি বোঝালো সে চলে গেলেই ওর সুস্থে। পুরুষটি করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেও হুর সেটি দেখল না। দুপুরে বলতেই সে একশোটে মায়ের কাছে এলো। লতিফা দুপুরের খাবারের আয়োজন এখন থেকেই শুরু করে দিয়েছেন। এইভাবে ছুটে এলি কেন? উনি আজই চলে যেতে চাচ্ছেন। সে কি?
আজই কেন? হয়তো কোনো কাজ আছে। এর কোনো মানে হয়? আমি কথা বলি। লতিফা আঁচল টেনে উঠে দাঁড়াতেই বাদ সাধল হুর। মায়ের বাহু চেপে ধরে বলল, কি দরকার? দরকার নেই বলছিস? পাগল কোথাকার! ছেলেটা কাল এসেছে, আজই চলে যাবে? মেয়েকে ঠেলে তিনি কক্ষে পৌঁছলেন। জাহিন তখন চায়ের কাপটি রেখে নিচের ব্যাগপত্রে হাত দিয়েছে। বাবা, তোমরা নাকি আজ চলে যাবে? জাহিন কিছু বলার সুযোগ পেল না। তার পূর্বেই পেছন থেকে হুর বলল, আমি যাব না তো। লতিফা মেয়ের দিকে দৃষ্টি ফেললেন, তারপর আবার জাহিনের দিকে তাকিয়ে বললেন, এটা হয় বাবা? তুমি চলে যাবে? কালও আসলে। আমাকে শহরে যেতে হবে আন্টি, কিছু কাজ পড়ে গেল। তাহলে হুড়ো ফিরে যাক, তুমি আসলে তখন আবার দুজন এসো। না আন্টি, ও থাক, আমি এসে নিয়ে যাব। কোনোভাবেই কি থাকা যায় না? খুবই আর্জেন্ট হয়ে গেল, না হলে এভাবে চলে যেতাম না। আমি কথা দিচ্ছি আবার আসবো। ঠিক আছে বাবা, যেভাবে ভালো হয়। আমি রান্না বসাই। লতিফা ছুটলেন রান্নাঘরের দিকে। মেয়ে জামাইকে সবটুকু দিয়ে আপ্যায়ন করছেন তিনি। আপনি ব্যাগও নামিয়ে ফেলেছেন? খাটের উপরে থাকা ব্যাগটা দেখে শুধালো হুর। জাহিন উত্তর দিল না, কঠিন মুখে ব্যাগটা তুলে নিয়ে বলল, 1 সপ্তাহ পর আসবো। আচ্ছা। এইটুকু, আর কিছু কি মেয়েটার বলার নেই? জাহিন সবটা বোঝে, জানে, তবুও ওর হতাশ লাগলো। গতকাল বিকেলের ঘটনাটি স্মরণ হলো। সে উষ্ণ একটু চুম্বনের আশায় মেয়েটির দিকে অগ্রসর হচ্ছিল, অথচ কৌশলে তাকে ফিরিয়ে দিয়েছিল মেয়েটা। একজন স্বামীর কাছে বিষয়টি কষ্টের। দুপুরের খাবার খেয়ে মাত্র কয়েক মিনিট অপেক্ষা করলো জাহিন, তারপরেই ব্যাগপত্র নিয়ে বের হয়ে গেল। লতিফা আরো একবার অনুনয় করল, তবে অনুনয়টি রাখতে পারল না ছেলেটা। তাকে যেতেই হলো। কুরের আহামরি কোনো অনুভূতি হচ্ছে না। মানুষটি ওর স্বামী, একটা ভালো লাগা কাজ করে ঠিকই, তবে সংকোচের দরুন দূরত্বটা রয়ে গিয়েছে। ও এটা ভেবে স্বস্তি পেল, মানুষটিকে অন্তত এই পরিবেশে আর কষ্ট পেতে হবে না। তাছাড়া কিছুটা সময় ওরও প্রয়োজন। আজকাল হৃদয়ে বড় প্রহার করে চলেছে। জাহিনের কাছাকাছি হওয়া মাত্রই তাহিরের কথা স্মরণ হয়। তীব্র অস্বস্তিতে ভালো লাগার পরিণত হয় বিভ্রমে। ভয়ে সে চেপে ধরে গলা, আর তারপর বাড়ে দূরত্ব। আশ্চর্য হলেও সত্য, জাহিনের ফোন নাম্বারটি তার কাছে নেই। সন্ধ্যার নামাজ শেষ করে এসে মা বললেন, জাহিনের সাথে কথা বলেছিস? এই কথায় চমকায় মেয়েটি। কথা বলতে পারে না। লতিফা মাত্রই নামাজ শেষ করে এসেছেন, মেয়ের পাশে বসেন। সব ঠিক আছে? হ্যাঁ মা, সব ঠিক আছে, তুমি ভেবো না। হুর শান্ত দৃষ্টিতে মায়ের দিকে চায়। এই নারীটির জীবনে কি আছে? কিছুই তো নেই, শুধু সে আছে। তার জন্যই তো নিজের সবটুকু শেষ করে চলেছেন। হুরের ভেতরটা তীব্র খারাপ লাগায় বোধ হয়ে গেল। ও মায়ের কাঁধে মাথাটা এলিয়ে দিল। সবাই ভালো মানুষ মা, সবাই খুব ভালো, তুমি চিন্তা করো না। মুখে এই কথা বললে ওর ভেতরে যে প্রহার চলে, তাহিরের নামক ব্যথাটা পুনরায় বুকে এসে আন্দোলন করে। ও মনে মনে প্রার্থনা করে তাহির যেন ফিরে না আসে। সে ফিরলে হুরের জীবনটা বানের জলে ভেসে যাবে। একটা সুন্দর সংসার হওয়ার পূর্বেই তাতে ভাঙচুর হবে, যা শেষ করে দিবে একাধিক জীবন। তখন বিচ্ছেদ ছাড়া আর কোনো উপায় থাকবে কি? প্রথম দিন ভালোভাবে গেলেও দ্বিতীয় দিন হুরের ভেতরটায় অস্থিরতা নেমে এলো। ওর হৃদয়ে ছটফট বাড়তে লাগলো। নিজের বোকামি খেয়াল করে মন খারাপ করে বসে রইল সে। সেই মন খারাপ বোধ হয় জাহিনের কাছে ঠিক ঠিক পৌঁছে গেল। তাই তো ছেলেটার কল এলো সন্ধ্যার কিছু সময় পূর্বে। তখন আকাশ ঈষৎ লাল হয়ে এসেছে। সূর্য ডুবে গিয়ে ধীরে ধীরে চাঁদের আগমন করতে শুরু করেছে। সেই সন্ধ্যার আগ মুহূর্তে ভীষণ ব্যাকুল হয়ে পড়ল হুর, তবে কথা বলতে পারল না। ওপাশ থেকে সুর ভেসে এলো। হুর, মেয়েটির হৃদয়ে যেন এক পশলা বৃষ্টির স্পর্শ নেচে উঠল, তবে গলা দিয়ে কথা যে আসে না। হুর, শুনতে পারছো? মেয়েটার জবাব নেই। এবার জাহিনের কপালে এক ভাঁজের উদয় ঘটে। ও ঠোঁট কামড়ে কয়েক সেকেন্ড চুপ থাকে, পুনরায় ডাকে, হুর, ঠিক আছো তুমি? এবার কিছুটা হাঁপিয়ে গিয়েছে এমন ভাবে মেয়েটি বলে, জি আমি ঠিক আছি।
তারপর কয়েক সেকেন্ডের নীরবতা, কেউ কথা বলে না। জাহিন বোধহয় ইচ্ছে করেই সময় দেয়। সেই সময়টুকু পেয়ে মৃদু সুরে হুর বলে, আপনি ঠিক আছেন? হ্যাঁ। ছোট্ট একটা জবাব, তবে প্রশান্তির। হুরের ভালো লাগে, একই সাথে কান্না পায় মানুষটার নাম্বার না থাকার কারণে। আমি আসলে দুঃখিত। লজ্জা, অস্বস্তি আর কষ্ট থেকে ছোট্ট এই বাক্য বলে হুর। জাহিন একটু চুপ থেকে বোঝার প্রয়াস করল, অন্তরের জবাবটির সাথে মিলিয়ে নিতে শুধালো, কেন? আমার কাছে আসলে আপনার নাম্বার ছিল না, তাই কল করতে পারিনি। বিষয়টি স্বাভাবিক ও অস্বাভাবিক দুই অনুভূতির মিশ্রণ। তবে জাহিন সেসব তোয়াক্কা করল না। ওর মন খারাপও হয়নি। ও বুঝদার মানুষ, পেটের অনুভূতি বলছে, জানে, মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কোনো ব্যাপার না, তুমি বলো সব ঠিকঠাক যাচ্ছে কিনা। আমি ঠিক আছি, কিন্তু আপনি। ওকে আটকে দেয় জাহিন, বলে, আমি রাগ করিনি। কিন্তু আমার যে কষ্ট লাগছে। জাহিনের অধর প্রসারিত হয়। এই মেয়েটির হৃদয়ে সে যে স্থান তৈরি করতে পেরেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দ্বিধাটা এখনো বিদ্যমান, সেটাই কাটিয়ে নিতে হবে। আপনি সত্যি রাগ করেননি? রাগ করলে কল করতাম? জানি না, আমার শুধু মনে হচ্ছে আপনাকে রাগিয়ে দিয়েছি। হুম, একদমই রাগ করিনি, তুমি এটা মনে রেখো না। এমন সময় সন্ধ্যার আজান পড়ল। ওরা দুজনেই চুপ হয়ে গেল, মনোযোগ দিয়ে আজান শুনল। আজান শেষ হলে জাহিন বলল, কোনো ব্যাপার না, তুমি এটা নিয়ে ভাববে না, আমি পরে আবার কল করব। আচ্ছা। বলেই কল কাটলো হুর। ভেতর থেকে মায়ের ডাক পড়েছে। ছোট ছোট কদমে এগিয়ে গেল সেই দিকে। মেয়ের মুখটায় কিছু ভালো লাগার পরশ অনুভব করতে পারলেন লতিফা। এগিয়ে এসে বললেন, নামাজ পড়বো, অজু করে চলে আসি। কথা মতো মাথা নাড়ালো হুর। কলপারে এসে উঁচু করতে বসলো। ওজুর পানি মুখ স্পর্শ করে চিতেই ভেতরটা শীতল হয়ে এলো। মনে পড়লো জাহিনের বলা কথাগুলো। জাহিন যখন বলেছিল, সেই মণিমুগ্ধকর বাক্য হুরের হৃদয়কে আরো একবার আন্দোলিত করে। চোখ ভিজে যায় অশ্রুতে। ও মনে মনে প্রার্থনা করে এই মানুষটা ওর দ্বারা কখনো যেন না ঠকে। মনের ভেতরে জাগা সমস্ত দ্বিধা যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়, আর জাগ্রত হয় শুদ্ধ ভালোবাসা। যে ভালোবাসা অন্তরে লালন করে একে অপরকে সঙ্গী করে পথ চলবে। যতদিন প্রাণ থাকবে এই ধরে। নামাজ শেষ করে মায়ের সাথে এক কাপ চা নিয়ে বসলো হুর। লতিফাও মেয়ের সঙ্গ পেয়ে আনন্দ বোধ করলেন। কথার মাঝে সহসাই বলে উঠলেন, তোর বাবা আজ বেঁচে থাকলে কত খুশি হতেন বলতো। বাবার কথা মনে হলেই হুরের মন খারাপ হয়। ওর অভিযোগ করতে ইচ্ছে করে, বাবা কেন এত আগে চলে গেলেন। হুর, তুই সুখী তো মা? এই কথায় চমকায় মেয়েটি। মা কি কোনোভাবে কিছু বুঝেছেন? তিনি এগিয়ে এসে কন্যার গাল স্পর্শ করেন। সব ঠিক আছে মনে হচ্ছে, তবু কোথাও একটা ভয় হয় রে। ভয় কেন পাও মা? জানি না, মনটা শুধু কুগায়। তোর বাবা চলে যাওয়ার পর থেকে কিছুই তো আর ভালো হয়নি, শুধু তোর এই বিয়েটা ছাড়া। সেটাও যদি খারাপ কিছু হয়, তবে নিজেকে মাপ করতে পারবো না। লতিফার মুখ থেকে এহেন সব কথায় হুরের হৃদয়টা ছটফট করে ওঠে। ও মায়ের হাতটা নিজের বুকের কাছে এনে ধরে। চোখ দুটোই অশ্রু এসে গিয়েছে। এই বিয়েটা খারাপ কিছু হবে না মা, তোমার কথা দিলাম আমি। কন্যার মুখের পানি চেয়ে থাকেন লতিফা। বুক ভরে দম নেন। স্বামীকে আরো একবার স্মরণ করেন। তাকান সামনের দিকে। সুখের সংসার ছিল তার, অথচ মানুষটা নেই। কতগুলো মাস হয়ে গেল। কাজের জন্য জাহিন কল করতে পারল না। অনেকটা সময় ধরে অপেক্ষায় ছিল হুর। এবার সে ব্যস্ত হলো। আরো কয়েক মুহূর্ত অপেক্ষা করে কল করে ফেলল। কল রিসিভ হলো কিছু সময় পরেই, তবে ব্যস্ত ভঙ্গিতে জাহিন বলল, একটু কাজে আছি, আমি কল ব্যাক করবো। এরপর কল কাট হলো। মেয়েটি কিছুই বলতে পারল না। তার অপেক্ষা বাড়তে লাগলো। এক পর্যায়ে সে বুঝলো অপেক্ষা শব্দটি ভীষণ যন্ত্রণার। ও হতাশ হয়ে জানলার কাছে এসে বসল। আকাশের বিশাল চাঁদের দিকে তাকিয়ে বলল, যাদের তো কলঙ্ক আছে, তবুও সবাই তাকে ভালোবাসে। আমার কলঙ্কটুকু কখনো জানলে জাহিন কি ভালোবাসবে? এক পাক্ষিক কথায় কোনো উত্তর আসে না।
পুরো উত্তর পেল না। জ্বালায় মাথা ঠেকিয়ে নিরলসভাবে চাঁদের দিকে চেয়ে রইল। চাঁদ খুব সুন্দর হয়, দেখলেই ভেতরটা শান্তি শান্তি লাগে। রাতের আধারে একটুকু সাদা আলোর মতন লাগে, মনে হয় আকাশের বুকে সাদা পদ্ম ফুটেছে। ও চেয়ে থাকে এক দৃষ্টিতে, তারপর চোখ দুটো লেগে যায় অজান্তেই। সেই ঘুম ভাঙে ফোনের রিংটোনে। জাহিন কল করেছে। কয়েক মুহূর্ত সময় নিয়ে খপ করে ফোনটি নিজের কাছে নিয়ে আসে। কলটি রিসিভ করতেই উপাস থেকে জাহিন বলে, সরি তোমাকে অপেক্ষা করতে হলো। এই সামান্য সরিতে কি আছে হুর জানে না, তবে এই সামান্য শব্দটি ওর নিকট অসামান্য লাগে। চোখ দুটোই ভালো লাগা এসে স্পর্শ করে যায়। ঠোঁট দুটো কাঁপে, তৃষ্ণা জাগে অন্তরে। মানুষটিকে একটুখানি জড়িয়ে ধরার জন্য হৃদয় হয় ব্যাকুল, কিন্তু হায় আফসোস, সেই ইচ্ছেটুকু জাহিন করতে পারে না। সে শুধু চাতক পাখির মতন তৃষ্ণার্ত হয়ে চেয়ে থাকে, তৃষ্ণার্ত হয়ে থাকে মানুষটার দর্শনে। চোখের পলকে দিন যেতে থাকে, হুরের তৃষ্ণাও বাড়ে। কটা দিনে মানুষটার প্রতি অনুভূতি আরো বেশি গাঢ় হয়। কথায় আছে চোখের আড়াল মানেই মনের আড়াল, তবে কখনো সখনো তা ভুল প্রমাণিত হয়। চোখের আড়াল হলেই মনের আড়াল হয় না। অনুভূতি যদি হয় খাঁটি, তবে ভালোবাসা তৃষ্ণা বাড়তেই থাকে। হুরের হৃদয় পবিত্র, যদি না তাহির নামক যন্ত্রণা দ্বিধা তার জীবনে না জড়িয়ে যেত, তবে আরো আগেই ভেতরের অনুভূতিটা প্রস্ফুটিত হতে পারত। সেটি হয়নি, তবে এই দূরত্ব তার হৃদয়কে ব্যাকুল করেছে। একদিন তো মেয়েটি ভীষণ কেঁদেছে মানুষটাকে এক নজর দেখার জন্য। সেই কান্না দেখেছে রাতের আধার, চাঁদ ও কিছু জোনাকি পোকা। তাদের সাথে গল্প করেছে হুর, মিলিয়েছে মনের দুঃখ। সেই দুঃখের খবর বোধ হয় জাহিনের কাছেও পৌঁছে গেল। একদিন হুট করেই আগমন হলো তার। মেয়েটি তখন গোসল করে এসে উঠানে চুল শুকিয়ে নিচ্ছিল। মানুষটা প্রবেশ মাত্রই থরথর করে কেঁপে উঠল সে। ওর কাপড়ে স্পষ্ট লক্ষ্য করেছে জাহিন, তাই কিনা অধরে মিষ্টি হাসি এসে ধরা দিয়েছে। হাত ভরাট করে জিনিসপত্র নিয়ে এসেছে ছেলেটা। হুর তখনও দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে। ভিতর ঘর থেকে লতিফা বললেন, কে এলো রে হুর? মেয়েটি বলতে পারলো না, থম ধরে রইল। লতিফা নিচেই বেরিয়ে এলেন। জাহিনকে দেখে ভারী অবাক হলেন। বাবা, তুমি আসবে, আমাকে তো মেয়েটা কিছু বললো না। জাহিন শুরুতেই সালাম জানালো, তারপর বলল, আমি কিছু জানাইনি আন্টি, হুরও জানতো না। মেয়েটির দিকে দৃষ্টি ফেলল জাহিন। চোখ দুটোই অবিশ্বাস। ও মুচকি হাসলো। লতিফা বললেন, এখনো দাঁড়িয়ে আছিস কেন? এই মেয়েটা যে কি? বলতে বলতে মেয়ের গা স্পর্শ করলেন তিনি। ধ্যান ভেঙে চাইল হুর। লতিফা বলল, জামাইকে ঘরে নিয়ে যা। ও মাথা চাকালো। তারপর জাহিনের হাত থেকে কিছু জিনিসপত্র নিজের হাতে তুলে নিয়ে ঘরের দিকে এগোলো। সেও কক্ষে ফিরে জিনিসপত্রগুলো রাখা মাত্রই জাহিন শোধালো, কদিনই মনে হচ্ছে শুকিয়ে গেছো। সত্যি শুকিয়েছে মেয়েটা। আর সের সামনে দাঁড়িয়ে গলার কাজটা অনাবৃত করলেই খাঁচ দেখা যায়। ও কিচ্ছু বলে না, মাথা নামিয়ে রাখে। ওই ব্যাগটা আন্টিকে দিও। হাত বাড়িয়ে ব্যাগটা ধরে হুর এপাশ ওপাশ করে দেখে বলে, কি? খুলে দেখো। কথা মতন ব্যাগ খুলতে থাকে হুর। ততক্ষণে গায়ের শার্টটি খুলে ফেলে জাহিন। সে গোসল করে এসেছে, শুধু শার্ট খুলে টি শার্ট পরে নিলেই হবে। ব্যাগটা খুলতে খুলতে জাহিনের অনাবৃত দেহের দিকে মেয়েটির চোখ আটকে যায়। সুদর্শন বলতে যা বোঝায় তার সবটুকুই মানুষটার মাঝে রয়েছে। ও চোখ নামিয়ে ব্যাগটা খুলে ফেলে। সুন্দর দুটো শাড়ি রয়েছে তাতে, রংটা মায়ের সাথে বেশ মানাবে। আন্টিকে দিয়ে এসো, রংটা ঠিক আছে? মায়ের জন্য এনেছেন? হুম। উল্টে পাল্টিয়ে দেখে হুর। এইটুকু বলছে শাড়িগুলো বেশ দামি। ও একটু অস্বস্তি অনুভব করে। এগুলোর দরকার ছিল না। কেন? কত দামি এগুলো, শুধু শুধু খরচ করলেন। দামের কথা কেন বলছো? উপহার কখনো দাম দিয়ে বিচার করতে হয় না। কি সুন্দর করে কথাটা বললো জাহিন, মন জুড়ে যাওয়ার মতন। পুরের ভেতরটা স্বস্তিতে ভরে ওঠে। অনেকদিন হয় মা নতুন কাপড় পরে না। মাকে নতুন কাপড়ে দেখার লোভটা একেবারে সামলাতে পারলো না ও। চট করে চলে গেল মায়ের কাছে। মা তখন তড়িঘড়ি করে রান্না বসিয়েছে। ছেলেটা আসবে জানলে কত আগে রান্না বসিয়ে দিতাম। কি অবস্থা!
ঘরে তো ভালো কিছুও নেই। সে কথায় পাত্তা দেয় না হুর। ও বরং একটা শাড়ি নিয়ে মায়ের দিকে এগিয়ে যায়। সেটা আলগোছে মায়ের গায়ে রাখতেই লতিফা বলেন, কি করছিস? একটু চুপ করো তো। পরপর দুটো শাড়ি মায়ের গায়ে দিয়ে দেখে হুর সত্যিই খুব সুন্দর। ওর দুটো চোখ খুশিতে ভরে ওঠে। আজকে একটা পরবে। এসব কি? এই শাড়ি? এগুলিতে অনেক দাম মনে হচ্ছে। তোমার জন্য নিয়ে এসেছেন। হাই আল্লাহ, এত টাকা! এই বলেই শাড়ি দুটো হাতে তুলে নিলেন লতিফা। লজ্জায় তার মুখ রাঙা হয়ে গেছে। কি কাণ্ড বলতো! ছেলেটা এসে থেকে গেল, আমি কিছু দিতেও পারলাম না। এর মধ্যে লতিফা হীনমন্যতা অনুভব করলেন। হাজার হোক মেয়ের জামাই তো, যত্ন করা দায়িত্ব। তিনি বিচলিত হলেন। ওর মায়ের বাহু চেপে ধরে শান্ত করতে বলল, তুমি এমন কেন করছো? এমন করব না? ছেলেটাকে কিছু দিতে পারলাম না। উনি ভালো মানুষ মা, বুঝদার, এসব নিয়ে কষ্ট পেও না। লতিফা সরল চোখে মেয়ের দিকে তাকালেন। এই প্রথম মেয়ের মুখ থেকে প্রশংসা শুনলেন তিনি। ওনার ভেতরটা খুশিতে ভরল। তিনি একটু দ্বিধায় ছিলেন, মেয়েটা সুখে আছে কিনা এটা ভেবেই বুকটা হু হু করছিল। কিন্তু এখন মনে হচ্ছে মেয়ের জন্য সর্বোচ্চ ভালো সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই জন্য মনে মনে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায়ও করলেন। শুধু লতিফার জন্য নয়, পুরের জন্য নতুন পোশাক এনেছে জাহিন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই বলেছে বিকেলে তারা বের হবে। এই তারার মধ্যে আছেন লতিফাও। এই শুনে তিনি বড় লজ্জায় রাঙা হয়েছেন। মানা করেছেন, তবে জাহিন জানিয়েছে যেতেই হবে। ও চায় চলে যাওয়ার আগে একটা সুন্দর বিকেল কাটাতে। পাশের গ্রামেই মেলা বসেছে, সেখানেই যাবে তারা। লতিফাকে এক প্রকার জোর করে নতুন কাপড় পরালো হুর। তারপর হাসি হাসি মুখে মাকে জড়িয়ে ধরল। কতদিন পর তোমাকে এভাবে দেখলাম মা। লতিফা লজ্জা পাচ্ছিলেন। তারা লজ্জা দেখে হুরের আবার চোখে জল আসে। মা মেয়ে একজোট লজ্জা খুশি ও চোখের জল ফেলে। তারপর হুর চলে আসে নিজের কক্ষে। জাহিন পুরো তৈরি, কালো রঙের টি শার্ট পরেছে সে। অদ্ভুত সুন্দর লাগছে তাকে। আর চোখে মানুষটাকে দেখতে দেখতে জোর ঠিক করছিল হুর। আর জাহিন ছিল ফোনে মগ্ন। হুট করে যখন তাদের চোখাচোখি হলো, হুর তখন চমকালো, কেঁপে উঠল। ওর হঠাৎ এহেন আচরণে থমকালো জাহিন। মেয়েটা পোশাক বদলে এসেছে, সুন্দর লাগছে ভীষণ। মায়া অনুভব হতেই জাহিন এগিয়ে এলো। তারপর গায়ের ওড়নাটি টেনে ধরে মাথায় ঘুমটার মতন টেনে দিল। ঠোঁটে হাসি রেখে বলল, এবার নতুন বউ লাগছে। নতুন বউ শব্দটা মেয়েটার হৃদয়ে এসে আটকে যায়। অধর প্রসারিত হয়, একই সাথে লজ্জাও পায়। ও দৃষ্টি অবনমিত করে, হাতটা আলগোছে মানুষটার বুকে স্পর্শ করায়। বড় ভালোবাসা মিশিয়ে বলে, কথা দিচ্ছি, আজকের দিনটার জন্য আজীবন কৃতজ্ঞ থাকবো। হুরের দিনগুলো আনন্দে কাটছিল। একটু একটু করে স্বাভাবিকতা ফিরে পাচ্ছিল সে। জাহিন যেহেতু ঢাকায় ব্যবসা করে, তাই নিয়মিত সেখানে যাতায়াত করতে হয় তাকে। সেই জন্য মেয়েটির অপেক্ষা একটু হলেও বাড়তে থাকে। এই যে যেমন আছে 3 দিন যাবৎ মানুষটা কাছে নেই, বিছানার চাদর ভাঁজ করতে করতে জাহিনের কথাই ভাবছিল মেয়েটি। এমন সময়ে একজন পরিচালক এসে বলল, তিথি আর জুহি এসেছে। মেয়ে দুটো ভারী দুষ্ট, বিয়ের পর দেখা না হলেও কেমন একটা মায়া মায়া অনুভব হয় তার। ও দ্রুত বিছানা গুছিয়ে রেখে নিচে নামতে চাচ্ছিল, কিন্তু সেটি হওয়ার পূর্বেই হুড়মুড় করে ঘরে প্রবেশ করলো দুজনে। এসেই মেয়েটাকে পেছন থেকে আগলে ধরল, একসাথে বলল। দুজন এমনভাবে চেপে ধরেছে যে মেয়েটি নড়াচড়া করতেও পারছে না। কয়েক সেকেন্ড বাদে হাত আলগা করলো ওরা। অনেকটা হাঁপানোর মতন করে হুর বলল, তোমরা তো ভয় পাইয়ে দিয়েছিলে। কেন কেন? ভাইয়া বুঝি এইভাবে জড়িয়ে ধরে? ইঙ্গিত করে হাসলো জুহি। ওর লজ্জায় মাথা নামালো, প্রসঙ্গ বদলাতে বলল, কখন এসেছো? মাত্রই। বলে আরও একবার হুরকে জড়িয়ে ধরলো জুহি। তারপর কয়েক মুহূর্ত কেটে গেল। চিঠি এসে থেকে মেয়েটিকে ভালো মতন লক্ষ্য করছিল। এবার চেঁচিয়ে উঠল, পেয়েছি। ও এমনভাবে বলল যে জুহি আর হুর দুজনেই ভরকাল। বোঝার প্রয়াসে তাকিয়ে রইল। দুষ্টু মেয়েটা এগিয়ে এসে হুরের গলার কিছুটা নিচে স্পর্শ করে বলল,
উফ, সেই এত জোস একটা লাভ বাইট, ভাইয়ার ভালোবাসা তো চিহ্নর মতন ফুটে উঠেছে। জায়গাটা ঢাকার প্রয়াসে দ্রুত কামিজ টেনে ধরলো হুর। এবার তিথির সাথে যোগ হলো জুহিও। কই দেখি তো। ফর্সা ত্বকে চিহ্নটা কিছুটা গাঢ়ভাবেই বসে গিয়েছে। মেয়েটি কেমন অস্বস্তি অনুভব করল। এই দুষ্টু মেয়ে দুটো এসেই শুরু করেছে। না জানি তার পুরো দিনটা কতটা লজ্জায় কাটাতে হবে। হুরের আশঙ্কা সত্য হলো না। আড়ালে দুজন দুষ্টুমি করলেও সকলের মাঝে একদমই দুষ্টুমি করলো না তারা। ওরা বরং সবার সাথে মিলেমিশে নাস্তা করলো, গল্প করলো, একসঙ্গে মুভিও দেখলো। এক পর্যায়ে ঘড়ির কাটা পৌঁছলো 11টায়। এই সময় জাহিন তাকে কল করে থাকে। দুই মুহূর্তের থেকে সাময়িক বিদায় নিয়ে ঘরে পৌঁছলো। ফোন নিয়ে চলাফেরার অভ্যাস তার নেই, তাই বিছানার এক পাশেই ফোনটি পড়ে আছে। সমস্ত ঘরে সূর্যের আলো এসে ভরে গিয়েছে। বারান্দায় লাগানো ফুল গাছগুলো থেকে মিষ্টি ঘ্রাণ নাকে এসে স্পর্শ করে যায়। কয়েক মুহূর্ত অপেক্ষার পরে কাঙ্ক্ষিত কলটি আসে। গতরাতে ভীষণ পরিশ্রম গিয়েছে, তাই জাহিনের ঘুম ভেঙেছে মাত্রই ও আদরে গলায় ডাকে। হুর, জবাবে মৃদু সুরে মেয়েটি বলে, খাবার খেয়েছো? খেয়েছি। তারপর একটু স্থিরতা। মেয়েটি সময় নেয় কয়েক সেকেন্ড, মৃদু সুরে ঠোঁট নাড়িয়ে শোধায়, আপনি খেয়েছেন? মাত্র ঘুম থেকে উঠে এসেছি। এত বেলা করে শরীর ঠিক আছে? শেষ বাক্যটি বলার সময় তীক্ষ্ণ একটি ভাঁজ সৃষ্টি হলো মেয়েটির ললাটে। ও চাতক পাখির মতন উত্তরের অপেক্ষায় চেয়ে রয়। সে অপেক্ষা ভেঙে জাহিন বলে, গত রাতে পুরোটাই জেগেছিলাম, অনেক কাজ ছিল। এই মুহূর্তে মেয়েটি কি বলবে বুঝতে পারে না। ও মমতায় ডুবে যায়। জাহিন পুনরায় বলে, সব ঠিকঠাক যাচ্ছে তো? হ্যাঁ। বলেই তিথি আর জহির কথা স্মরণ হয়। ও আরো বলে, সকালে তিথি আর জুহি এসেছে। দুষ্টু মেয়ে দুটো এসেছে? স্কুল বন্ধ, সেই সুযোগে এসেছে। তোমাকে তো তাহলে খুব জ্বালাবে। না না, ওরা তো জ্বালায় না, শুধু। বলে একটু থামে হুর। আর সে বরাবর বসে থাকায় নিচের মুখশ্রীর দেখা মেলে, যা দেখে নিচেই লজ্জায় রাঙা হয়। শুধু কি বললে না তো? না মানে। শুকনো ঢুকিলে মেটে গলাটা কেমন যেন শুকিয়ে এসেছে। স্বামীর সাথে একটা সাধারণ বিষয় শেয়ার করতে গিয়েও বুকের ভেতরটা কেমন ধিমধিম করে। ও বুক ভরে সুমিরন টেনে নেয়, তারপর চোখ দুটো মুঠিত করে একদমে বলে, শুধু লাভ বাইট নিয়ে বলেছিল। সেদিন গলার কিছুটা নিচে যে চিহ্নটা ছিল, ওটা নিয়েই বলেছিল। এই মুহূর্তে পৃথিবীর সমস্ত লজ্জা যেন হুরকে স্পর্শ করে গেল। স্বাভাবিক বৈবাহিক সম্পর্কে আছে তারা, তবুও এই কথাগুলো বলতে গিয়ে ওর বুক কাঁপছিল। এত দূরে থেকেও যেন ওর লজ্জায় রাঙা মুখ, কাঁপতে থাকা ঠোঁট, ভরকারও চোখের দৃষ্টি সব যেন বুঝতে পারছিল। তাই তো ঠোঁটের কোণে মসৃণ এক হাসির উদয় ঘটেছে। ওরের মনে হলো যখন তখন মাথা ঘুরিয়ে পড়ে যাবে, তাই নিজেকে শীতল করে বলল, আপনি তো নাস্তা করেননি, উঠে নাস্তা করে নিন। কয়েক সেকেন্ডের নীরবতা। মেয়েটি জবাবের অপেক্ষায়। ওপাশ থেকে জবাব না এলে সে কল কাটতে পারবে না, তার তো সেই সাধ্য হবে না। এদিকে মানুষরা চুপ করে আছে, অসহ্য ভালো লাগায় বোধ হয়ে আছে ওর সমস্ত মন। সে অপেক্ষা করতে পারছে না, তাই আবারও বলল, রাখবো এখন? শান্ত মোহনীয় গলায় ওপাশের ব্যক্তিটিও বলল, রাখো। তারপর কল কেটে দিল মেয়েটি। জাহিন তখনও এক বুক সুখ নিয়ে বিছানায় বসে আছে। জানালায় থাকা সফেদ পর্দা ভেদ করে এক চিত্তের উদ্দেশ্যে তাকে স্পর্শ করে যাচ্ছে। ভালো লাগায় শরীর মন দুটোই মোহগ্রস্ত। এই সুন্দর সময়টা আরো বেশি পরিপক্কতা পেত যদি এই মুহূর্তে প্রিয়তমাকে সে বুকে টেনে নিতে পারত। তখন হয়তো আর কোনো অপূর্ণতা থাকতো না তার জীবনে। কিন্তু হায় আফসোস, প্রিয়তমা যে তার থেকে বহু দূরে। এই দূরত্ব ভেদ করে প্রিয় স্ত্রীকে কাছে টানতে পারছে না সে। খোলা আকাশের নিচে বসে আছে হুর আর জাহিন। বেশ কয়েকটা দিন দূরত্ব গিয়ে ওদের তারপর একদিনের কাছে আসা। আজ আবারও দূরত্ব বাড়বে। সেই জন্যই কিনা মানুষটার সাথে যতটা পারা যায় সময় কাটিয়ে নিচ্ছে মেয়েটে। তার পরনে হালকা নীল রঙের থ্রিপিস। ফর্সা শরীর মনে হচ্ছে আকাশ শেষে আটকে পড়েছে। এক দৃষ্টিতে মেয়েটিকে দেখছিল জাহিন।
তার প্রিয়তমা, তার স্ত্রী, এই শব্দটায় অন্যরকম জাদু আছে, আছে পবিত্রতা। আজ তারা এত কাছে বসে আছে, চাইলেই একে অপরকে স্পর্শ করতে পারছে। এতে পাপ নেই। এই পাপ নেই শব্দটির পেছনে রয়েছে দিন কবুলের শক্তি। জাহিন যখন এক দৃষ্টিতে চেয়ে আছে, হুর তখন অন্যমনস্ক হয়ে পাশের গাছটিকে দেখছে, যেখানে একটি পাখির বাসা, অথচ কোনো পাখি নেই। নিশ্চয়ই তারা বেড়াতে বের হয়েছে, ঠিক তাদের মতন। আচ্ছা, পাখিরও কি সুন্দর একটা সংসার হয়? হয়তো হয়। হুর সেভাবে ভেবে দেখেনি। আজ ভাবতে ভালো লাগছে। হয়তো মানুষটা পাশে আছে বলেই ভাবতে ভালো লাগছে। এত সময় ধরে চেয়ে থেকে জাহিনের ঘোর বৃদ্ধি পেল। ও কিঞ্চিত অগ্রসর হয়ে শক্ত হাতখানার দ্বারায় প্রেয়সীকে আগলে দিল। সে আগলে ধরা হাত কোমরের কাজটা ছুঁতেই মেয়েটির সমস্ত দেহ থরথর করে কেঁপে উঠল। ত্বরান্বিত হয়ে চাইল সে। অস্বস্তি ও ভালো লাগার মিশ্রণে গলা শুকিয়ে এসেছে। জাহিন আরও একটু অগ্রসর হলো। কখনো খোলা ময়দানে এতটা কাছাকাছি হয়নি তারা। সর্বদা আড়ালে আবডালেই তাদের ভালোবাসাগুলো বিরাজ করেছে। এদিকে মানুষজনের আনাগোনা নেই বলেই জাহিন আছে এতটা কাছাকাছি হচ্ছে। ওর নিজেও বোধহয় মোহগ্রস্ত হয়ে পড়ল। জাহিনের গালের খোঁচা খোঁচা দাড়ি গলা এসে সুরসুরি দিয়ে যায়। ও ছটফট করতে করতে মানুষটাকে জড়িয়ে ধরে। আর তারপর কখন যে দুজনের মাঝে একটি উষ্ণ চুম্বন ঘটে যায় তা হয়তো ওরা কেউই বুঝে উঠতে পারেনি। ঠোঁটের মিষ্টতা শেষে দুজনেই কেমন বিহবল মনে যায়। জাহিন ঈষৎ ব্যস্ত হয়। তার যেন কি হয়েছে, সারাক্ষণ মেয়েটাকে ভালোবাসতে ইচ্ছে করে, আদরে আটকে রাখতে ইচ্ছে করে। তাই এই খোলা ময়দানে নিজের ভালোবাসার প্রকাশ করে ফেলেছে সে। পুরো একটু আতঙ্ক করল। সেটি লক্ষ্য করে জাহিন বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি। মেয়েটি ভেতরে ভেতরে কাঁপছে। ভালো লাগায় একই সাথে যন্ত্রণাও কাতর। এই যন্ত্রণার নাম সুখ। প্রতিবার মানুষটার ভালোবাসায় নুয়ে পড়েও তারপর অনেকটা সময় কেটে যায়, দুজন মনও থাকে। তখন প্রায় সন্ধ্যা হতে চলেছে। জাহিনকেও ফিরতে হবে। ওরা উঠে পড়ে। মেয়েটির ওড়নাকে আটকায় কাঁটাযুক্ত একটি গাছে। সেটা খোলার প্রয়াসে হাত বাড়াতেই জাহিন আগলে ধরে। কি করছো? হাতে কাটা লাগবে তো। কিন্তু বলতে বলতে জাহিন তার ওড়নার শেষ অংশটি ছিঁড়ে ফেলে। হুর ব্যথিত নয়নে চায়। এই পোশাকটা আপনার দেয়া ছিল তো? মেয়েটার কথার মানে শুরুতেই বোঝে না সে, তাই চেয়ে হয়। কয়েক সেকেন্ড বাদে যখন বুঝতে পারে তখন বুক ভেদ করে টপ্ত একটি নিঃশ্বাস নামে। বোকার মতন বললে। এটা খুলে আনতে গেলে হাতে কাটা ফুটে যেত, তখন তো আরো ব্যথা পেয়ে। তবু আপনার দেয়া উপহার। এই মেয়েটি এত বেশি আদরে, জাহিনের তো ইচ্ছে করে সারাক্ষণ বুকে মিশিয়ে রাখতে। ও হাত বাড়ায়, মেয়েটির কানের পাশ ঘেঁষে মাথা স্পর্শ করে। কষ্ট পেও না, আমি তো আছি। আমার সবকিছু তোমার সাথে আছে। এটা তো সামান্য পোশাক। তবুও কি মেয়েটির মন ভালো হয়? হয় না। জাহিন সেটা বোঝে, তবে ভেবে পায় না কি করলে মেয়েটির মন ভালো হবে। এদিকে একটু তাড়াও আছে। মন খারাপ নিয়ে বাড়িতে পৌঁছায় ওরা। আগে থেকেই সব জিনিসপত্র গুছিয়ে নেওয়া আছে। ভোরে নেমে যায় গাড়ি থেকে। জাহিনের মনটাও খারাপ। সাবধানে থেকো। আপনি সাবধানে যাবেন। আচ্ছা। বলেই গাড়ি ঘুরিয়ে নেয় জাহিন। আর কিছু বলার সুযোগ পায় না হুর। একদিক থেকে ভালোই হলো, মানুষটা আরো কিছু সময় থাকলে ও হয়তো কেঁদে ফেলত। আর সেই কান্নার ফলে যাওয়াই হতো না। তখন হয়তো আরো বেশি ঝামেলা পোহাতে হতো তাকে। অন্যমনস্ক অস্থিরতা ফ্যাকাশে মুখশ্রী সমেত বাড়ির ভেতর প্রবেশ করলো হুর। সে এতটাই অন্যমনস্ক ছিল যে বসার ঘরে বসে থাকা মানুষটাকে নজরেই এলো না। সে উঠে চলে গেল দোতলার দিকে। তাহির এক দৃষ্টিতে মেয়েটাকে দেখল। সে খবর পেয়েছিল জাহিনের সাথে হুরের বিয়ে হচ্ছে। ওর মুখশ্রী দেখে বিশেষ কিছু বোঝা গেল না। রুমা সহসাই ছেলের বাহুতে হাত রাখলেন। যা হবার তা হয়েছে বাবা, তুই আর মন খারাপ করিস না। মন খারাপ করছি না মা, ভুল করে ফেলেছি। বললাম তো যা হবার হয়েছে, তুই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা। বলেই উঠে পড়ল তাহির। রুমা ছেলের দিকে তাকিয়ে কিছুটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ছেলেটা আদরের লাগছিল ঠিকই, তবে খুব বেশি কিছু বলতে পারেননি। চোখে মুখে পানি ছিটিয়ে মাত্রই কক্ষে ফিরেছে হুর। তোয়ালে দিয়ে মুখ মুছে নিতে নিতে ও যখন আরশির দিকে আগালো তখন বিছানায় বসে থাকা একটি পুরুষ দেহ নজরে এলো। প্রথমে ভ্রু কুচকে গেল,
কিছুক্ষণ বাদে সমস্ত শরীর শিউরে উঠল, হাত থেকে তোয়ালে পড়ে গেল মেঝেতে। সেটা ওঠানোর প্রয়াস অবধিও করল না। এক পা পিছিয়ে যেতেই পা ঠেকল আরশির সাথে। ওর চমকানো দৃষ্টি তাহিরকে আনন্দ দিচ্ছে, তার ঠোঁটে মুচকি হাসি দেখা যাচ্ছে। এদিকে মেয়েটির তো চোখে ভয়, আতঙ্ক। কেমন আছে হুর? বিছানা থেকে উঠে দাঁড়িয়ে কথাটা বলল তাহির। মেয়েটির হৃদয়ে ছটফট করে, ও কথা বলতে পারে না। রাগ করে আছো নাকি? কথা কেন বলছো না? একটা সময় তো কথা বলার জন্য পাগল হয়ে থাকতে। বলতে বলতে কাছে চলে আসে তাহির। হুরের কান্না পায়, তবে গলা দিয়ে কথা আসে না। শেষমেশ আমাদের বাড়িতেই বউ হয়ে এলে। তোমার আমার সম্পর্কের কথা জানে তো? এইবার মেয়েটির চোখ থেকে অশ্রু নেমে আসে, কেঁপে ওঠে ঠোঁট। তাহিরের ঠোঁটে পাকা হাসি। যখন সবটা জানবে তখন তুমি কি করবে? বলতে বলতে মেয়েটির গাল স্পর্শ করে তাহির। ভয়ে এবার দু চোখ ভেঙে জল নামে মেয়েটির। ও কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে ভয়ার্থ দৃষ্টি নিয়ে। সেও কক্ষে আটকে বসেছিল হুর, তখনই দরজায় নখ পড়ে। ও কথা বলে না, মৌন থাকে। ভয় বিছানার সাথে লেগে যায় পিঠ। দু চোখ ভিজে অশ্রুতে তাহিরের বলা কথাগুলো কানে এসে বাজতে থাকে। সম্পর্ক ভাঙার রিমঝিম শব্দ ভেতরটাকে দহন দেয়, কম্পন ধরে শরীরে। তবু ওঠার সাহস পায় না, এমনকি কথাও বলে না। বসে থাকে হাঁটুতে মুখ খুঁজে। এবার দরজায় নখের সাথে সাথে বেঁচে ওঠে কণ্ঠটাও। হুর, দরজাটা খোলো, দরজাটা খোলো প্লিজ। আমি এসেছি, খোলো প্লিজ। শব্দগুলো কানে পৌঁছানো মাত্রই মেয়েটার বুকের ভেতরে থাকা ভয়ের দল আরো বেশি আন্দোলন করে। ও কয়েক মুহূর্ত দ্বিধায় ফোকে, তারপর দ্বিধা ভেঙে ছুটে আসে দরজার কাছে। ত্বরান্বিত হয়ে দরজা খুলতেই দেখতে পায় মানুষটাকে। মেয়েটি নিজেকে ধরে রাখতে পারে না, লুটিয়ে পড়ে সেও মানুষটার বুকে। শক্ত হাতে চেপে ধরে শার্ট। এই আলিঙ্গন জাহিদের হৃদয়কে স্পর্শ করে যায়। মেয়েটি অবলম্বন চাচ্ছে এক টুকরো ফর্সা। জাহিন তা পূর্ণ করে, দুহাতে মেয়েটিকে জড়িয়ে নেয়, আদুরে ভাবে বলে, এই বোকামি, দরজা আটকে ছিলে কেন? জানো ভয় লাগছিল। আসলেই মেয়ের বোকা। বোকা না হলে এইভাবে দরজা লাগিয়ে বসে থাকতো না। তাহিরের বলা কথায় সম্পর্ক ভাঙার ভয়ে কান্না করতো না। জাহিনুকে শান্ত করতে আদরের সাথে মাথায় হাত বুলিয়ে দেয়। কান্নাকাটি করে চোখ ফুলিয়ে ফেলেছো, দেখি তো। বলেই মেয়েটির মুখশ্রী দুহাতের তালুতে নিয়ে আসে। তখনও কাঁদছে বোকা মেয়েটা। জাহিন মুগ্ধ নয়নে দেখে এই মেয়েটাকে কাঁদলেও যে ভীষণ সুন্দর লাগে। তবে এই কান্নাটা যে ও বেশি সহ্য করতে পারে না, তাই কান্না থামাতে দুহাতের তালু দ্বারা গালে জমে থাকা লোনা জলের বিন্দু মুছে দেয়। কিছুটা শক্তভাবে বলে, আবার কাঁদলে ঠাস করে চড় লাগাবো। কেঁদে অস্থির বাচ্চাদের মতো করলে চলে? মেয়েটি তখনও কিছু বলে না, চেয়ে থাকে মানুষটার মুখশ্রী পানে। এই মুখশ্রীর মানুষটাকে ধীরে ধীরে সে অন্তরে লালন করতে শুরু করেছে, প্রকৃত ভালোবাসায় সামিল করে চলেছে, তার অন্তরের সূর্যতা দিয়ে আলিঙ্গন করেছে। কিন্তু সেটা যদি ভেঙে যায়, এই ভয়ে তো ওর অন্তর কাঁপে, কেঁদে ফেলে পুনরায়। জাহিন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, হতাশ হয়, তবে মুখশ্রীতে কোনো বিরক্তি রাখে না। একদম নিরলস ভাবে আরো একবার চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, কান্না কেন করো? কান্না যদিও থামছে না, তবে মুখ খোলে মেয়েটি। ওর হাত দুটো তখনও মানুষটার পিঠ খামচে আছে। ভাঙা ভাঙা কণ্ঠেও বলে, আমাকে ছাড়বেন না, কখনো কথা দিন, কখনো ছাড়বেন না। কথা দিলে কান্না থামবে? জানি না, আমায় ছাড়বেন না বলেন। কাঁদতে কাঁদতে হুর চাতক পাখির মতন চেয়ে থাকে। উত্তরের তৃষ্ণায় বুক ভারী হয়। ওর এমন মুখশ্রী জাহিনের হৃদয়কে শান্ত করে। ও এটুকু বলছে মেয়েটি তার প্রতি আসক্ত হয়েছে। মিছে মিছে ভয় পাচ্ছ। আমি তোমাকে কেন ছাড়বো? তিন কবলের শক্তি এত কম নয় হুর। দেখো, তোমাকে ছেড়ে যেতে মন সায় দিচ্ছিল না, তাই তো চলে এলাম। বলো তো, আমার কোনো আচরণে তোমার মনে হয়েছে তুমি শুধু আমার প্রয়োজন? বলো, মনে হয়েছে এমন কিছু? আমি তো তোমাকে শুধু প্রয়োজনে বিয়ে করিনি হুর। তোমাকে প্রিয়জন করতে চেয়েছি, অন্তরে জায়গা দিতে চেয়েছি, তোমার অন্তরে নিজের জায়গা করতে চেয়েছি। আমি কি তোমার অন্তরে নেই? শেষ প্রশ্নে হুরের কান্না থামে। ও চমকায়, দৃষ্টি ঘুরে এদিক সেদিকে। জাহিন তার শক্ত হাতে পুনরায় মেয়েটির গাল স্পর্শ করে। বলো, তোমার অন্তরে আমি আছি কি নাই? এই ছোট্ট প্রশ্নের জবাব ছোট্ট অর্থেই দেওয়া সম্ভব।
তবুও মেয়েটি দ্বিধায় ডুবে। মিথ্যে জবাব দিবে না সে, তাই চোখ বন্ধ করে অন্তরকে প্রশ্ন করে এই মানুষটার স্থান নিয়ে। উত্তরটি মিলে যায় তখনই। এই মানুষটার স্থান তার অন্তরে রয়েছে। যে মানুষটাকে দু চোখে হারায় সে, সেই মানুষটার স্থান তো অন্তরে থাকবে। ও চোখ মেলে যায়, চোখে তখনও বিন্দু বিন্দু জল। হাতের বাঁধন আরো বেশি শক্ত করেও মাথা থাকে প্রিয় স্বামীর বুকে। জবাবে বলে, আপনি আমার অন্তরে আছেন, সব সময় থাকবেন, কোথাও হারাবেন না। ঠিক এই জবাব দিয়ে চেয়েছিল জাহিন। ও আলগোছে মেয়েটির মাথায় হাত রাখে। আদরের স্পর্শে বোধ হয়ে যায় মেয়েকে। জাহিন চায় না তাদের এই সুন্দর মুহূর্তে আর কোনো তৃতীয় ব্যক্তির আগমন হোক, তাই সে চুপ থাকে, কোনো প্রশ্ন করে না, বরং ভরসা দেয়। বোঝায় তার হৃদয়ে মেয়েটির বিস্তার ঠিক কতখানি। সেদিনটাও ভালোভাবেই কেটেছে হুরে। ভালো লাগছে না অজুহাতে সে ঘরেই ছিল। জাহিন নিজেই খাবার নিয়ে এসেছিল। রাতের খাবার খেয়ে সে আর বের হয়নি। প্রিয় স্বামীর বুকে মাথা রেখে শান্তির ঘুম দিয়েছিল। ওদিকে তাহের নামের অভিশাপটি ভেতরে ভেতরে ঝুলছিল। শুভ্র সকালে পৃথিবীর বুকে আলো পৌঁছানোর মাত্রই তার দরজায় নখ পড়ল। ভ্রুকুচকে দরজা খুলতেই দর্শন ঘটল জাহিনের সাথে। জাহিন অধরে হাসি রেখে বলল, ভেতরে আসি। তাহির মানা করল না, সরে দাঁড়ালো। ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করলো জাহিন। ঘরের ওপর রাগ উঠিয়েছ মনে হচ্ছে। চারপাশে নজর ঘোরাতে ঘোরাতে বলল জাহিন। তাহিরের মাথা সর্বদাই উত্তপ্ত। সে হুটহাট যে কোনো কাজ করে বসে। এবারও তার ব্যতিক্রম হলো না। রাগে কটমট করতে করতেও বলল, আমাকে জ্বালাতে এসেছো তাই না? যেন কিছু বোঝেনি এমন ভাবে তাকালো জাহিন। তাহিরের রাগ আরো বৃদ্ধি পেল। ও এগিয়ে এসে পরামর হলো। জাহিন কিন্তু একটুও রাগলো না। ও বরং শান্ত সুরে বলল, তোমাকে জ্বালাতে কেন আসবো? বরং তুমি আমার হবু স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিলে। শুনেছি সে নাকি তোমাকে ধোঁকা দিয়েছে। নীরবে আঘাত করায় বরাবরই পারদর্শী ছেলেটা। তাহিরের রাগ ক্রমশ বৃদ্ধি পায়, তবে সেটা প্রকাশ করে না। ও বরং বলে, তাতে কি, বিদ্রুপ কিন্তু তোমারও হয়েছে। সো স্যাড, তোমার মতো নম্র ভদ্র ছেলের হবু স্ত্রী পালিয়ে গেল, তাও বাড়ির ছোট ছেলের সাথে। লজ্জা লজ্জা। তাহিরের দৃষ্টি ও কণ্ঠে বিদ্রুপ। ছোট থেকেই জাহিনকে সহ্য করতে পারে না সে। জাহিনের প্রিয় সবকিছুতেই ওর নজর। যদিও এবার ঘটনা উল্টোই হয়েছে। জাহিন হেসে এগিয়ে আসে। তাহিরের শার্টের কলার ঠিক নেই, সেটাই ঠিক করে দিয়ে দু বাহুতে স্পর্শ করে। আমি কিন্তু আর করিনি, বরং কষ্ট হচ্ছে তুমি ধোঁকা খেয়েছো বলে। তাহির রাগে ফুসফুস করে ওঠে। এদিকে বিজয়ের হাসি নিয়ে প্রস্থান করে জাহিন। প্রেমার সাথে ওর বিয়ের বিষয়টা ছিল ছোট্ট একটা গেম, যা তাহিরের টেরও পায়নি। তাহির থাকাকালীন সময় হুরের সাথে ওর বিয়েটা অসম্ভব হয়ে উঠত। তাই ফিওনার সাথে বিয়ের নাটকটা করে সে। তাহির ভেবেছিল তার চালে পা দিয়েছে ফিওনা, অথচ বিষয়টা ছিল উল্টো। ফিওনা নয়, বরং তাহির জালে পা দিয়েছিল। যেই চালটা ছিল স্বয়ং জাহিনের। ও এমনই, রাগ দেখাবে না, উঁচু গলায় কথাও বলবে না, নীরবে নিজের কাজটি করে ফেলবে, অথচ শত্রুপক্ষ টেরও পাবে না। সকালের নাস্তাটি নাকচ করার কোনো উপায় নেই। জাহিন বোঝে হুরের অস্বস্তি হয়, তবুও চায় মেয়েটি স্বাভাবিক হোক, সেটাও নিজ থেকে। একই সাথে উপলব্ধি করুক তিন কবুলের শক্তিকে। রুমার সাথে গত রাতে কথা হয়েছে, তিনি জানিয়েছেন তাহির নিজের ভুলটি উপলব্ধি করতে পেরেছে। তাছাড়া ওই মেয়েটিও তো ধোঁকা দিয়েছে। এর কারণটি অবশ্য কেউ জানে না। সব শুনে জাহিন স্বাভাবিকই থেকেছে। ও চাচ্ছে না তাহির কিংবা হুরের সম্পর্কের কথাটা আর কোথাও জানাজানি হোক। এমনটি হলে হুরকে হয়তো পরবর্তীতে ছোট হতে হবে, তাই সে চুপ থেকেছে। এমনকি সিদ্ধান্ত নিয়েছে মেয়েটিকে নিয়ে ঢাকায় থাকবে। নাস্তার টেবিলে বসে এসবই ভাবছিল, তখনই রুমা ডাকলেন। খাচ্ছ না কেন জাহিন, মন খারাপ তোমার? দৃষ্টি মেলে তাকায় জাহিন, ছোট করে বলে, না, তবে একটা কথা ভেবেছি। কি? ঠিক আছে। ঢাকায় ফিরবো, সাথে হুরকেও নিব। এই কথায় ডাইনিং এর পরিবেশে নীরব হয়। তাহির ভ্রু কুঁচকে তাকায়। শান্ত সুরে জাহিন বলে, কাজের চাপ তো বেড়েছে, দেখা যাবে ঠিক মতন আসতেও পারছি না। তার থেকে ভালো বরং আমার কাছে থাক। এই বিষয়ে ভদ্র মহিলা কিছুটা অনাগ্রহ রয়েছে।
জাহিন ছোট থেকেই ঢাকায় বড় হয়েছে, খুব একটা পিছুটান নেই তার, তাই বাড়িতে ফিরে না বললেই চলে। তিনি ভেবেছিলেন বউয়ের টানে হলেও এখন থেকে ছেলেটা বাড়ি ফিরবে, কিন্তু সেই পথটিও বন্ধ হওয়ার উপক্রম। তিনি হতাশ হয়ে পড়লেন। তবে কিছু করার নেই, তাহিরের করা অন্যায়টি তার হৃদয়কে এখনো দহন দেয়। জাহিনও হয়তো মন থেকে তাহিরকে ক্ষমা করতে পারছে না। বাড়িতে অবস্থান করলে দুই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা আরও রয়েছে। সবকিছু মিলিয়ে তিনি বলেন, তুমি যেটা ভালো মনে করো। পুরো ঘটনায় তাহির আর হুর চুপ ছিল। দুজনের কেউই কথা বলেনি, তবে মনে মনে হুর স্বস্তি বোধ করে। এখানে থাকলে তাহিরের মুখোমুখি হতে হবে, এতে করে ওর অন্তরের ভয়টি আরো বাড়বে। বিষয়টি ভেবে নিয়ে মনে মনে জাহিনের প্রতি কৃতজ্ঞ হলো হুর। সবকিছু ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছে জাহিন। ও চাইলেই তাহির আর হুরের অতীত নিয়ে খোলামেলা কথা বলতে পারে, কিন্তু এখানেও একটা ভয় রয়েছে। ওদের সম্পর্কটা সবে একটু একটু করে প্রস্ফুটিত হচ্ছে। এই সময়ে অতীত খোলামেলা হলে দুজনের মাঝে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হুর হয়তো ভাববে জাহিন তাকে মন থেকে মেনে নিতে পারছে না, অথবা নিজেকে ছোট মনে করবে সে। তাই ও চায় যদি বিষয়গুলো সামনে আনতেই হয় তবে সেটা হুরই আনুক। এমন তো নয় সে কিছু জানে না, ও তো জেনে বুঝি মেয়েটিকে ভালোবেসেছে। হুর তখন তৈরি হচ্ছে, ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। জাহিন এগিয়ে এসে সাহায্য করার প্রয়াস করতেই মেয়েটির মুখ খুলল। ওখানে আমরা সবসময় থাকবো? বলা যায় মাঝে মাঝে এখানে বেড়াতে আসবো শুধু। ও, বলেই মৌন হয় হুর। জাহিন একটু বোঝার চেষ্টা করে, তারপর বলে, মন খারাপ হচ্ছে? না তেমন কিছু না। কিছু বলার থাকলে বলতে পারো। সামান্য দমনা খেলা করছে মেয়েটির মুখশ্রীতে। ও ভেবেছিল এখানকার ভার্সিটিতে ভর্তি হবে, পড়াশোনাটা চালিয়ে যাবে, কিন্তু এখন তো ঢাকায় চলে যাচ্ছে। হুর, মেয়েটা তখনও দুটানায় ডুবে। ভরসা দিতে জাহিন তার দুহাতখানা বাহুতে রাখে। বলো কোন বিষয় নিয়ে চিন্তিত তুমি? ঢাকায় যেতে ইচ্ছে করছে না? তেমন না, তাহলে? ভেবেছিলাম পড়াশোনাটা চালিয়ে যাব। বাক্যটা বলেই মাথা নত করে মেয়েটি। জাহিন হাসে। এই সামান্য কথা বলতেও মেয়েটির মনে এতটা দ্বিধা। চিন্তা করো না, আমি তো আছি। আগেই ভেবেছি ঢাকায় আমার বাসার কাছে অনেক ভালো ভালো ভার্সিটি আছে, সেখান থেকে পড়াশোনা করতে পারবে। বোকা মেয়ে, সবকিছু আমার মাথায় আছে। আদরের সাথে গালখানা ছিল জাহিন। হুর মায়া কৃতজ্ঞতা নিয়ে পুরুষটির দৃষ্টির সাথে দৃষ্টি মেলালো। তার সাথে এই মানুষটার বয়সের ফারাক রয়েছে, গুনে গুনে 9 বছরের বড় মানুষটা, অথচ তাকে কতটা বোঝে। রুমা জাহিনের আসল মা না হলেও ছেলেটার প্রতি কোনো কালেই অবহেলা ছিল না তার। তিনি সবসময় ছেলেটাকে নিজের কাছে রাখতে চেয়েছেন, তবে দূরত্ব বজায় রেখেছে জাহিনী। ওর উপর কখনোই জোর করেননি তিনি। সব সময় চেয়ে এসেছেন ছেলেটা ভালো থাকুক, আজও তাই চেয়ে যাচ্ছেন। বিদায়ের আগ মুহূর্তে হুরের সাথে দেখা করলেন তিনি। মাথায় হাত বুলিয়ে বললেন, জাহিন খুব ভালো মনের, নম্র, ভদ্র, শান্ত। ওর সাথে তোমার সংসার দারুণ হবে। তুমি শুধু ওর হাতটা শক্ত করে ধরে রেখো। হুর কৃতজ্ঞতার সাথে দৃষ্টি নামালো, তারপর বলল, আপনি দোয়া করবেন মা। তা তো করবই মা, তোমাদের জন্য দোয়া আছে আমার। অমন সময়ই ঘরে প্রবেশ করলো জাহিন। গাড়ি তৈরি। রুমা এগিয়ে এসে ছেলের বরাবর দাঁড়ালেন। এবার গেলে নিশ্চয়ই অনেক পরে আসবে। সম্ভব হলে আগেই আসবো। সেই অপেক্ষাতেই রইলাম। ঠোঁট সামান্য প্রসারিত করে পাশ কাটিয়ে গেল জাহিন। কভার থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র বের করে বলল, হুর, এগুলো নিয়ে রাখো। হুর তড়িঘড়ি করে এগিয়ে গেল, সবগুলো কাগজ লাগেজে ভরে নিল। সেই দিকে তাকিয়ে উষ্ণ একটি হাসি এলো রুমার ঠোঁটে। তিনি জানেন এদের দুজনের সংসার দারুণ হবে, এরা সবসময় ভালো থাকবে। তবুও সবসময় এদের ছোট্ট সংসারের জন্য দোয়া করবেন তিনি। বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। তাহিরের সাথে দেখা হয়নি কারোই। আগ বাড়িয়ে জাহিনও যায়নি দেখা করতে। যে যার মতন রয়েছে, এটাই ভালো। গাড়িতে উঠে বসতেই রুমা ব্যস্ত ভঙ্গিতে বললেন, তাহিরটা যে কোথায় গেল? তিনি কাউকে একটা ডাকতে চাইছিলেন, তবে জাহিন বাধা দিয়ে বলল, দেরি হয়ে যাবে,
ও থাকুক নিজের মতন। এমনিতেও ফিওনার দেয়া ধোকায় কষ্ট পেয়েছে। এই মুহূর্তে রুমা কি বলবেন বুঝতে পারলেন না। তিনি শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। পুর বিদায় জানালো, তারপরেই গাড়িটা চলতে শুরু করলো। গাড়িটা যত আগাচ্ছে পুরের হৃদয়ে ততটাই শান্ত হচ্ছে। অবশেষে তাহের নামক অশান্তির থেকে মুক্তি পাচ্ছে সে। ও মনে মনে ভেবে নিয়েছে এই বন্ধনটা আরো একটু ধীর হলেই জাহিনের সাথে সবকিছু নিয়ে আলোচনা করবে। হৃদয়ের দ্বিধা ভেঙে তৈরি করবে সুন্দর এক দ্বিধামুক্ত সংসার। বিষয়টি ভাবতেই মেয়েটির দু চোখ অশ্রুতে ভরে ওঠে। জাহিন পাশ ফিরে যায়, অশ্রুসিক্ত নয়ন দেখে শুধায়। চোখে জল কেন? মেয়েটি উত্তর দেয় না। অরুণার কোণে জল মুছতে থাকে, তারপর বলে, এমনি চোখে যেন কি পড়েছে। ওর কথায় জাহিন হাসে। মন পড়ার ক্ষমতা না থাকলেও মেয়েটার হৃদয়ের অনেক কথাই সে বুঝতে পারে। তাই তো চোখের জল দেখেও বিচলিত হলো না সে, কারণ ও জানে এই অশ্রু দুঃখের থেকে নয়, এই অশ্রু সুখের। মেয়েটির এই সুখ অনুভূতি আরো একটু বাড়াতে হাত বাড়ালো। হাত-দুরের সাথে গাল স্পর্শ করে দিয়ে বলল, সব সময় মনে রাখবে, তুমি শুধু আমার প্রয়োজন নও হুর। যাকে প্রয়োজন শেষে ফেলে দিব, তুমি হলে আমার সেই প্রিয়জন, যার প্রয়োজন কখনোই ফুরাবে না। শেষ নিঃশ্বাস অবধি এক থাকবো আমরা। অবলম্বন পেয়ে মেয়েটার সুখের অশ্রু আরো বৃদ্ধি পায়। ও চোখে জল নিয়ে মুখশ্রীতে হাসি ফুটায়। একইভাবে হাসে জাহিনও। হাত সরিয়ে নিয়ে মনোযোগ দেয় সামনের দিকে। এদিকে হুর মাথা এলিয়ে দেয় সিটির সাথে। চোখ বন্ধ করে হৃদয়ে আগে সুন্দর একটা সংসার, যে সংসারে কোনো দ্বিধা নেই, নেই কোনো তৃতীয় ব্যক্তি। এই সংসার শুধু জাহিন ও হুরের একান্ত ভালোবাসার। ঢাকায় নিজস্ব ফ্ল্যাটে জাহিনের ছোট্ট সংসার। সেই ফ্ল্যাটে আজ নতুন মানুষের আগমন ঘটবে। এমনিতে এই ছেলেটা গোছালো স্বভাবের, মানুষটাও ভেজালহীন। 3 কামরার বড় একটা বাসা। প্রতিটা রুমের সাথে লাগোয়া বারান্দা থাকলেও জাহিন যে কক্ষে থাকে সেই কক্ষে লাগোয়া বারান্দাটা বিশাল ও ছাদ খোলা। একপাশে ছোট্ট বসার টেবিল চেয়ার। বিকেলে কিংবা সকালে এখানে বসে চায়ের সাথে দারুণ এক দৃশ্য অনুভব করা যাবে। পুরো ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখে নিচ্ছিল হুর। জাহিন ফ্রেশ হয়ে এসেছে, হাতে তোয়ালে, বারান্দায় মেলতে এসেছিল। তখন দেখলো মেয়েটা চোখ বন্ধ করে প্রাণ খোলা নিঃশ্বাস নিচ্ছে। ওর দু চোখে প্রশান্তি এসে স্পর্শ করে গেল। কয়েক সেকেন্ড চেয়ে থেকে কিছুটা ঘনিষ্ঠ হয়ে বলল, ছোট্ট সংসারে অসুবিধা হবে নাকি? এই প্রশ্নে পাশ ফিরতে চাইল হুর, তবে পারল না। মানুষটার বাহুর সাথে ওর বাহু ঠুকে গেল। চলে এসেছেন, আমি রান্না বসাই। প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়াতে চাইছিল মেয়েটি, তবে তার পূর্বেই হাতটা জাহিনের পুরুষালী হাতের দ্বারা আটকে গেল। দেরি হচ্ছে তো, আপনার ক্ষুধা পায়নি? পেয়েছে। তাহলে রান্না বসাই। আজ নয়, অর্ডার করে দিয়েছি, একটু পরে এসে যাবে। এই কথার পর মেয়েটি একটু মৌন হলো। জাহিন আরো কিছুটা এগোতে চেয়েছিল, তবে পারল না। সহসাই মেয়েটি বলে উঠল, তাহলে প্লেট পরিষ্কার করি। জাহিনের একটু মন খারাপ হলো। মেয়েটা শুধু পালাতে চায়, অথচ ওর মন চায় সবসময় ভালোবাসতে, কাছাকাছি আসতে। যাও। একদম থমথমে মুখে জবাব দিল জাহিদ। অনুমতি পেয়ে হুড়ু চলে এলো। সেই সাথে একবার পেছনে ফিরেও তাকালো। পুরুষটি অতি সুদর্শন, একটু একটু করে মেয়েটিকে গ্রাস করে নিচ্ছে। এই মানুষটা হয়তো জানে না হুরের অন্তরেই তার জন্য কতটা জায়গা তৈরি হয়েছে। খাবার এসে গিয়েছে। কাচ্চি অর্ডার করেছিল জাহিন, একদম ধোয়া ওঠা গরম গরম। হুর সময় নিয়ে টেবিল সাজিয়েছে, যার দরুন একটা উৎসব ভাব বিরাজ করছে খাবারের টেবিলটায়। জাহিন বসতে বসতে বলল, নিজেকে মেহমান মনে হচ্ছে। অথরে হাসি রেখে প্লেটে খাবার বাড়তে লাগলো হুর, আর সেদিকে তাকিয়ে রইল জাহিন। খাবার বেড়ে দিয়ে মেয়েটি যখন চোখ ঘোরালো তখনই নজরে এলো ঘরে ডুবে থাকা দৃষ্টিখানা। ও সতর্ক হলো, একটু গলা পরিষ্কারের ন্যায় দুবার আওয়াজ করলো। এতে ঘোর ভাঙলো জাহিনের। বিষয়টা বুঝে সেও ঠোঁট কামড়ে ধরলো ছেলেটা। আরো দিব? প্লেটে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি খাবার তুলে দিয়েছে হুর। জাহিন হেসে ফেলল। দুজনের খাবার বেড়ে দিয়েছ? কমিয়ে দিচ্ছি বলেই হাত বাড়ালো হুর, তবে বাধা দিল জাহিন। নত দৃষ্টি মেয়েটির দিকে নিক্ষেপ করে বলল, প্রয়োজন নাই, তুমি বসো। আচ্ছা।
চেয়ার পরে বসতে নিচ্ছিল মেয়েটা। জাহিন ভ্রুকুচকে বলল, অত দূরে কেন, কাছে আসো। কথা মতন পাশের চেয়ারটিতে বসলো হুর। জাহিন সময় নিয়ে কাচ্চির সাথে লেবুর রস আর স্যালাড মাখিয়ে নিল। লোকমা করে সামনে বাড়াতেই মেয়েটির চোখ হলো বড় বড়। এভাবে তাকাও কেন, হাঁ করো। আপনি খান না, আমি নিয়ে নিচ্ছি। হাঁ করো, বেশি কথা কেন বলো। প্লেটে নিতে যাচ্ছিল মেয়েটি, তবে থেমে যেতে হলো। কিঞ্চিত অস্বস্তি নিয়ে তাকাতেই জাহিনের দৃষ্টি শীতল হলো। চোখে এত অস্বস্তি কেন? আমি তোমার স্বামী হই হুর। খাইয়ে দেওয়ার জন্য এই শব্দটা কি যথেষ্ট ছিল না? এই পর্যায়ে মেয়েটির চোখে মুখের দ্বিধা আর বাড়ল। আমতা আমতা সুর ধরেও বলল, সরি, আমি আসলে হাঁ করো তো। আর কথা বাড়ালো না ও। হা করল। জাহিন ও লোকমা মুখে তুলে দিল। খাবার চিবোতে চিবোতে হুরের দুটো চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। অতীতে তাহির নামক অভিশাপটিও তাকে খাইয়ে দিয়েছিল, আজ জাহিনও খাইয়ে দিচ্ছে। অথচ দুটোর মাঝে বিস্তর ফারাক। ওই সময়ে হুরের হৃদয়ে শুধু ভালো লাগা কাজ করেছিল, তবে আজ মনে হচ্ছে জীবনে সব রকম সুখের আত্মপ্রকাশ ঘটেছে। তিন কবুলের শক্তি ভীষণভাবে অনুভব করছে। জাহিনের করা যত্ন হুরকে প্রভাবিত করল। পরের দিন মানুষটার হাতে খাওয়ার জন্য মন আকুলি বিকুলি করছিল, কিন্তু বলতে না পারার যন্ত্রণা ক্রমশ সমস্ত শরীরে ভর করে বসলো। অলসতায় ভরে গেল দেহ। ব্যবসায়িক কাজে জাহিনকে বের হতে হয়েছে। সে সকাল সকাল চলে গিয়েছে। লাঞ্চের আগে কল করেছিল, ঠিক মতন খেতে বলেছে। ওর সম্মতি জানিয়েছিল, অথচ সে কোনোভাবেই খাবারটি খেতে পারেনি। বেহায়া মন গত রাতের ন্যায় প্রিয় স্বামীর হাতে খাওয়ার জন্য পায়তারা করে চলেছে। দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে মেয়েটি বারান্দায় এসেছিল। ফুল গাছ থাকায় একটি প্রজাপতি ফুলের কাছে এসেছে। দেখতে ভালোই লাগছে। ওর আগ্রহ হলো। প্রজাপতিখানা ছুঁয়ে দেখার লোভটি সামলাতে পারল না। দুহাতের মুঠোয় প্রজাপতিখানা তুলেছে মাত্র, অমনি রিংটন কানে বেজে উঠল। জাহিন কল করেছে ভেবে চট করেই কক্ষে প্রবেশ করল। নতুন ফোন কিনে দিয়েছে মানুষটা, তাই নাম্বারগুলো সেভ নেই। ও কলটি রিসিভ করলো। হাসি হাসি মনে হ্যালো বলতেই ওপাশ থেকে দীর্ঘ একটি নিঃশ্বাস ভেসে এলো। এই নিঃশ্বাসের শব্দটি খুব করে অনুভব করতে পারে হুর। ওর গলা ধরে এলো। মা। ওপাশের ব্যক্তিটি শব্দহীন কেঁদে চলেছেন। মেয়েকে দেখার ছোঁয়ার বড় লোভ হচ্ছে, অথচ উপায় নেই। মা, এটা তুমি? কথা বলো, কথা বলো প্লিজ। এবার লতিফা জবাব দিলেন। কান্নাটা ভালোই গিলে নিতে পারলেন, যার দরুন কোনো কিছুই বুঝতো না হুর। কেমন আছিস মা? আমার ফোনে টাকা নেই, পাশের বাসা থেকে কল করলাম। আমি তো ভালো আছি মা, খুব ভালো। তুমি কেমন আছো? ক্ষীণ স্বরে লতিফা বললেন, ভালো। সত্যি বলতে খুব একটা ভালো নেই তিনি। শরীরে নানান রোগের উপস্থিতি টের পাওয়া যায়, তবে সবকিছু ছাপিয়ে কন্যার সাথে যখনই কথা বলেন তখনই মন ভালো হয়ে যায়, ভালো হয় শরীরও। এই যেন কোনো এক জাদুকরী শক্তি। অথবা মায়ের মন এমনই হয়, সন্তানের সুখী সুখী, দুঃখী দুঃখী। জাহিনের সাথে একটু একটু করে হুরের ছোট্ট সংসারটা বেড়ে চলেছে। প্রয়োজনের অধিক জিনিস রয়েছে এই ফ্ল্যাটে, তাই নতুন করে কিছুই আনতে হয়নি, বরং সবকিছু বুঝে নিতে নিতেই কটা দিন পেরিয়ে গিয়েছিল। মাঝে মেয়েটিকে বাসার কাছাকাছি একটি ভার্সিটিতেও ভর্তি করিয়ে জাহিন, তবে সময় হয়নি কোথাও ঘুরতে যাওয়ার। প্রচুর ব্যস্ততার মাঝে চলছে জীবন। সকালে উঠে অফিস যাওয়া, লাঞ্চের আগে কল দিয়ে খোঁজ নেওয়া, রাতে ফেরার আগে জিজ্ঞেস করা কিছু আনতে হবে কিনা। এভাবেই চলছে তাদের সংসার। নতুন বিয়ে ওদের। স্বাভাবিকভাবেই হুরের হৃদয়ে কিছু অভিযোগ আসার কথা, কিন্তু মেয়েটি কোনো প্রকার অভিযোগ করে না, বরং বাসাটাকে আপন করে নিয়ে সারাটা দিন পার করে দেয় নিজের মতন করে। আজ ফিরতে আরো একটু লেট হলো। ডোরবেল বাজে মাত্রই দরজা খুলেছে হুর। জাহিনের দৃষ্টিতে শীতল ভাব। দুঃখিত, অনেক লেট হলো। সাধারণত 8টার মধ্যেই চলে আসে জাহিন, কিন্তু আজ তেমন কিছুই হয়নি। ফিরতে ফিরতে 10টা বেজে গিয়েছে। মানুষটার জন্যই অপেক্ষা করছিল মেয়েটি, তবে চোখে মুখে কোনো অভিযোগ নেই। সারাদিন কেমন কাটলো? পরনের ব্লেজার খুলতে খুলতে শুধালো জাহিন। ছোট করে জবাব হুর। ঠিকঠাক। একা একা বোরিং লাগে না? কিছুটা, তবে সমস্যা নেই।
ব্লেজারখানা খাটের উপর রেখে পেছনে ফিরল জাহিন। অধরে দাঁড়িয়ে মেয়েটে, সে কাছাকাছি হলো, বাহুতে হাত স্পর্শ করে বলল। অভিযোগ আছে আমার উপর? মানুষটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল হুর। ও আসলে কি বলবে বুঝতে পারছে না। কোনো অভিযোগ থাকলে অবশ্যই বলবে, দ্বিধা রেখো না। জানো তো, দ্বিধায় সংসার নষ্ট হয়। সংসার নষ্টের কথা ওঠা মাত্রই মেয়েটির চোখে মুখে ভয় এসে ধরা দিল। সেটা বুঝে জাহিন বলল। আমার যে 2 ঘন্টা লেট হলো, কেন লেট হলো সেটা জানতে চাইবে না? সত্যিই তো, এই মানুষটা ওর স্বামী, তার প্রতিটা পদক্ষেপের খোঁজ নেওয়া ওর দায়িত্ব অধিকার। তবে ও যে বলতে পারে না, হৃদয়টা ছটফট করে। জাহিন নিজ থেকে বলে। এত সরল কেন তুমি? মানে এত নরম কেন, কঠিন না কেন? আমার এক ফিমেল জুনিয়রের সাথে দেখা করতে গিয়েছিলাম। কথা শেষে আর চোখে তাকায় জাহিন। বোঝার চেষ্টা করে মেয়েটির মুখশ্রীর রং বদল হয়েছে কিনা। তবে ওকে অবাক করে দিয়ে নীরব থাকে মেয়েটি। জাহিন এবার হতাশ হয়। এই মেয়েটির হৃদয়ে আগ্রহ রয়েছে, তবে মুখে সেটির প্রকাশ নেই। এই সংকোচ ভাঙা খুবই জরুরি। মনে হচ্ছে মেয়েটিকে সব শিখিয়ে পড়িয়ে নিতে হবে। জাহিন রাতের খাবার খেয়ে আসেনি। ও জানতো তাকে ছাড়া হুরু খাবার খাবে না। তেমনটাই ঘটেছে। মেয়েটি দ্বিধার মাঝেই খাবার বেড়ে টেবিলে রাখত। তারপর অপেক্ষা করতে লাগলো মানুষটার। জাহিন এলো কিছু সময় পর। ফ্রেশ হয়ে এসেছে সে। চুলগুলো তোয়ালে দিয়ে মুছে নিলেও কিছু পানি জমে রয়েছে। দেখতে সুন্দর লাগে। আপনি কি খাবার খাবেন? দ্বিধা ভেঙে শুধালো মেয়েটি। জাহিন হাতের দ্বারা চুলগুলো ঝেড়ে নেবার মতন করে বলল। হ্যাঁ। খেয়ে আসেননি? খেয়ে আসলে ভালো হতো। তেমনটা বলতে চাইনি। আচ্ছা, বসো তুমি। নিচে বসতে বসতে মেয়েটিকেও বলল জাহিন তার ক্ষুধা লেগেছে। লাঞ্চের পর পুরো সময়টাই শুধুমাত্র 1 কাপ কফি খাওয়া আছে। মেয়েটির রান্নার হাত ভালো। খাবারের ঘ্রাণে মোমো করছে চারপাশ। এই খাবার রেখে বাইরে থেকে খেয়ে আসবো কিভাবে বলো তো? প্লেটে খাবার তুলতে তুলতে কথাটা বলল জাহিন। পুরের ভেতরটাই শান্তির ছোঁয়া লাগলো। অধরে এলো মৃদু হাসি। তবে বরাবরের মতনই খুব একটা প্রকাশ করলো না সে। দুজন মিলে খাবার খাওয়া শেষ করলো। জাহিন যদিও কিছুটা ক্লান্ত, তবুও ডাইনিং থেকে প্লেট সরিয়ে নিতে সাহায্য করল। এটা মানুষটার রোজকার অভ্যাস। একটি সুন্দর সংসার তৈরিতে উভয় পক্ষকেই এগিয়ে আসতে হয়। স্বামী স্ত্রী একে অপরের প্রতি যতটা বিনয় রাখে, সংসার ঠিক ততটাই সুখের হয়। জাহিন আর হুরের ছোট্ট সংসারখানাও সুন্দর হওয়ার পথে একটু একটু করে এগিয়ে চলেছে। হুরের তখনও ক্লাস শুরু হয়নি। এতদিন ধরে এখানে এসেছে সে, তবে বের হওয়া হয়নি। আজ হুট করে নিচতলার এক চাচি এসে নক করলেন। মেয়েটি বেশ নরম, একটু ফিতু, তাই সহসাই দরজা খোলেনি। এমন করে কয়েকবার কলিং চাপা হলো। হুর তবুও সাহস পেল না। ও বরং চট করে জাহিনকে কল করল। ফ্ল্যাটের বাইরে যে ক্যামেরাটা লাগানো, সেটার ফুটেজ সরাসরি জাহিনের ফোন থেকেই দেখা যায়। এমনটা আগে করেনি সে। হুরকে নিয়ে আসার পর করেছে। মেয়েটাকে একা রেখে এক মুহূর্ত শান্তি পায় না ও। কাজের মেয়েও রাখতে ভয় লাগে। আজকাল কিসব ঘটে যাচ্ছে। পরিচালিকা হয়ে ঘরে ঢুকে শেষে লুটপাট, এমনকি জানের মধ্যেও হাত চলে যায় তাদের। এসব কারণে বাধ্যা ধরা পরিচালিকা নেই, তবে সপ্তাহে একদিন একজন এসে ঘরের বাড়তি কাজগুলো করে যায়। এভাবেই চলছে তাদের জীবন। ফুটেজ দেখে নিশ্চিত হলো জাহিন। নিস্তলের চাচি নারীটি ভালো, জাহিনকে স্নেহ করে। সেদিন অফিস যাওয়ার সময় দেখা হলো। ভারী অবাক হয়ে বললেন, বউ নিয়ে এসেছে শুনলাম। জি চাচি, সময় মিলাতে পারি নাই, তাই দেখা করা হয়নি। ছোট ও সহজ করে উত্তর দিল জাহিন। চাচি দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি গিয়ে দেখা করে আসব। অবশ্যই চাচি, আপনি গিয়ে দেখা করেন। আসলে ও একটু নরম স্বভাবের তো, তাই নিজ থেকে যে আসবে সে সুযোগও নাই। সেই দিনের কথা ধরে আজ এসেছেন ভদ্র মহিলা। সবটা শুনে হুরের হাত পা শীতল হয়ে আসছিল। জাহিন ভরসা দিল, কিছু হবে না, ভয় পাচ্ছ কেন? আসলে শহরের মানুষ। বোকা, তাতে কি? উনি তো অন্য কোনো দেশের না। আচ্ছা। বেশি ভয় লাগলে লাইন কেটো না, আমি আছি। বলেই দরজার দিকে আগালো হুর। নারীটি প্রায় চলেই যাচ্ছিলেন।
এবার দরজা খুলে যাওয়ায় ঘুরে চাইলেন। ওর কি বলবে বুঝলো না। ভদ্র মহিলার পোশাকে শহরে ভাব, চোখে অন্যরকম দুটি কি এক রোদ খেলা করছে চোখে মুখে। সহজে মন কেড়ে নেবার মতো মুখখানি। ওর কেমন একটা অনুভূতি হচ্ছে। হাতে ফোন, জাহিন কলেই আছে, তবু শরীরটা ঈষৎ কাঁপছে। ভদ্র মহিলাও অবাক চোখে চাইলেন। মেয়েটা সুন্দর, এটা মেনে নিতে দ্বিধা করলেন না তিনি। আমি তোমাদের নিচতলার ফ্ল্যাটে। জাহিন আমাকে চিনে, ও বাসায় নেই, অফিসে গিয়েছে। ওরের হৃদয়টা ছটফট করে ওঠে। আসলে নতুন পরিবেশে এসে মানুষের সাথে না মিশলে এমনটা হওয়া স্বাভাবিক। জাহিনও সময় পায় না, সারাক্ষণ ব্যস্ততায় কাটে। আর ওরের সময় যায় অলসতার সাথে, অপেক্ষা করতে করতে। কি গো মেয়ে, কি হলো? এই পর্যায়ে ওর ধ্যান ফেরে। ও গলাটা ভিজিয়ে নেয়, সালাম দিয়ে বলে, ভেতরে আসুন, উনি অফিসে গিয়েছে। ভদ্র মহিলা ভেতরে আসে, চারপাশে নজর বুলিয়ে বলে, দুজনের সংসার বেশ ভালো। নীরব রয় হুর। হুরের নজর বারবার ফোনের দিকে যাচ্ছে। জাহিন তখনও করে, তোমার বর কিন্তু বেশ ভালো, শুনেছি জমিদার বংশের ছেলে, ধন দৌলতের অভাব নেই, তবুও জীবন বেশ সাধারণ, নিজ পরিশ্রমে অনেক কিছু করেছে। আমি তো ভারী অবাকই হই, অমন সুখ ছেড়ে কে এতটা কষ্ট করে বলো তো? আপনজনের প্রশংসা শুনতে ভালো লাগে, হুরেরও ভালো লাগছে। তবে ওর সংকোচটা সেই ভালো লাগাকে ছাড়িয়ে গিয়েছে। তাই বিশেষ কিছু বলতে পারল না ও, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। এমনকি চা নাস্তার কথা বলতেও ভুলে গিয়েছিল। তারপর হুট করেই চাচি যখন শপিং ব্যাগটা বাড়িয়ে দিলেন, তখনই খেয়াল হলো। সেই সাথে বেশ লজ্জাও লাগলো। এটা তোমার, দেখো পছন্দ হয় কিনা। কোনো দরকার ছিল না চাচি, আপনি শুধু শুধু। এত সময় পর মুখ খুলল মেয়েটি, কণ্ঠটি বেশ মধুর। চাচি হেসে বললেন, কি বলো, নতুন বউ দেখবো খালি হাতে নাকি? ওরের লজ্জা লাগলো। নতুন বউ শব্দটা ভেতরে এসে তোলপাড় করে যায়। আমি চা বানাই। এই না, যেও না, আমি এখনই চলে যাব। মাত্রই তো এলেন। হ্যাঁ, কিন্তু সময় কম, আমাকে আবার বের হতে হবে, পাশের এক এনজিওতে জব করি, হাতে সময় কম। ভালো থেকো, পরে আবার দেখা হবে। নত মুখে শ্রদ্ধার সাথে বিদায় জানালো হুর। তিনি যাওয়ার পর দরজা লাগিয়ে বুক ভরে দম নিল। এত সময় ভেতরটা কেমন করছিল। এই সংকোচ কাটিয়ে উঠতে হবে, না হলে বিপদ। এভাবে চলতে গেলে বাহরকে পড়া শুধু সময়ের ব্যাপার। পুরো সময়টাই লাইনে ছিল জাহিন। হুর যখন ফোনটি তুলল তখন অতিরিক্ত সময় প্রায় 8 মিনিট পার হয়ে গিয়েছে। ওপাশ থেকে কমল কণ্ঠটা শোনা গেল, সব ঠিক আছে? হ্যাঁ, চাচি চলে গিয়েছেন, তিনি ভালো মানুষ। নিঃশব্দে হাসলো জাহিন। অনেকটা সময় পেরিয়ে যাওয়াতে বেশি কথা বাড়ালো না। কল রেখে দিয়ে হুর বসলো প্যাকেট নিয়ে। সুন্দর আকাশি রঙের শাড়ি, এই রংটা ওর পছন্দের। শাড়িটার উপরে হাত বোলাতেই মনটা ভালো লাগায় আচ্ছন্ন হয়ে রইল। সেই সাথে হৃদয়ের কোণে দোলা দিয়ে গেল দারুণ এক ভাবনা। বাড়ি ফিরেই বিস্মিত হয়ে গেল জাহিন। আকাশি রঙের শাড়িতে মেয়েটিকে ফুলের অনুরূপ সুন্দর দেখাচ্ছে। ওর নজর যেন সরতেই চাইল না। এতে করে বিব্রত হলো হুর। চোখের দৃষ্টি নামিয়ে ফেলছিল বারবার। সেটা দেখে জাহিনের অধরে হাসি আসে। ও দুপাশে মাথা কাত করে বলে, আজ কিছু স্পেশাল নাকি? এই কথায় মেয়েটির ভ্রু কুঞ্চিত হলো। জাহিনী বলল, না মানে এভাবে সেজেছ যে। এইভাবে সেজেছ যে মানে কি? মুহূর্তেই মেয়েটির কেমন মন খারাপ হলো। কোথাও একটা প্রশংসা আশা করেছিল সে, আশাও ছিল, অথচ সব উল্টে গেল। মানুষটা সেটা না করে মানুষটা কিনা উপহাস করলো। এমনি সেজেছি। কাঠ গলায় জবাব দিল হুর। কণ্ঠের অভিমান স্পষ্ট বুঝতে পারছিল জাহিন। তবে শুরুতেই অভিমান ভাঙানোর চেষ্টা করলো না। ও বরং গায়ের কোটখানা খুলে সোফায় রাখলো আর চোখে চেয়ে বলল, খাবার তৈরি? দিচ্ছি। বলেই এগিয়ে গেল মেয়েটি। জাহিন আনমনেই হাসল। মেয়েটি খাবার পরিবেশন করলো। তবে তার মন খারাপ তখনও গেল না। জাহিন হাত মুখ ধুয়ে এসে বসলো টেবিলে। আয়োজন ভালো, প্রতিটা পদ থেকেই দারুণ ঘ্রাণ আসছে। প্লেটে খাবার তুলে নিয়ে জাহিন বলল, তুমি খাবে না? খিদে নেই। কেন? এমনি। ও, তারপর কোনো কথা নেই, জাহিন খেতে শুরু করলো। মানুষটার এমন
বদল মেয়েটিকে নাড়িয়ে দিল। সব তো ঠিকই ছিল, তবে কি হলো হুট করে? জাহিনের কি ভালো লাগেনি? ওরকে এই সাজে সুন্দর লাগছে না, নাকি অন্য কারণ? ওর ভেতরটা কেমন হু হু করে ওঠে, চোখ থেকে নেমে আসে জল। সেটা আড়াল করতে উঠে যায় বাহানা দিয়ে। কক্ষে ফেরার পর কয়েক সেকেন্ড পেরিয়ে যায়, জাহিন এলো না। ওর ভেবেছিল এসব বুঝি মজা, কিন্তু না, মানুষটা আজ কেমন যেন হয়ে গিয়েছে। ওর চোখ থেকে জল নেমে এলো, তখনই চেনা কণ্ঠটা পড়ে উঠল। মেঝেতে যেন না পড়ে। মুখের কথায় কাজ হলো না, জল গড়িয়ে পড়লো ঠিকই। অভিমানী কণ্ঠটা প্রথমবারের মতন অভিমান করে বলল, পড়লে কি হবে? কি হবে সেটা তো বললে নয়, বরং দেখাতে হবে। জাহিনের শক্তপুক্ত হাতখানা মেয়েটিকে টেনে নিল নিজ বাহুতে। ওরের হৃদয় চটফট করে উঠল, চোখের দৃষ্টি রইল নত। হাই মেয়ে, চোখে পানি আসে। ভীষণ প্রত্যাশা নিয়ে কোনো কিছু করার পর বিপরীত প্রতিক্রিয়া এলে মন ভেঙে যায়। ওরের মনটা আসলেই ভেঙে গিয়েছে। জাহিন ওর থুতনি ধরে উঁচু করায়, এতে করে চোখের জল আরো স্পষ্ট হয়। সেটা অন্য হাতের সাহায্যে মুছে দিয়ে বলে, এতদিনে অভিমান হলো তবে? জবাব আসে না। জাহিন বোঝে অভিমান হয়েছে, এই অভিমানের দরকার আছে আসলে। অভিমান আসলে প্রিয়জনের সাথে করা যায়। জাহিন তো তার হৃদয়টা মেয়েটিকে দান করে দিয়েছে, তবে তবে হুর কি দান করেছিল? বিশাল এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এইখানটায়, যার সমাপ্তি ঘটল আজ। হুরের হৃদয়ে অভিমান জমেছে, অর্থাৎ জাহিনকে সে প্রিয়জন মানতে পেরেছে। এই অপেক্ষাই ছিল জাহিন। বিধাতা এতদিনে অপেক্ষার অবসান ঘটালেন। জাহিনের বাহু থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো হুর, তবে পারল না। পুরুষটি আরো বেশি শক্ত করে ধরলো তাকে, এক হাতে নিচের বক্স সাথে মিশিয়ে নিয়ে বলল, এমন সাজার পর পাগল করে দিয়ে এখন পালাতে চাইছো কেন? এমনি সেজেছিলাম, কোনো কারণ নেই। মিথ্যা, এমনি এমনি তো সাজনি। না, সত্যি এমনি সেজেছি। অভিমান ঠিকরে পড়ে যেন জাহিন আরো একটু ঘনিষ্ঠ হয়, এতে করে মেয়েটির শ্বাস ভারী হয়ে যায়। আমার কাজ আছে। আমারও আছে। তো ছাড়েন। ছাড়বো না। কেন? কারণ কাজটা তুমি ছাড়া হবে না। হুর কি বলবে বুঝতে পারে না, তবে এটা সত্য, ভেতরে এক মিহি হাওয়া অনুভব করে সে, যেই হাওয়াটা সমস্ত শরীরে শিরশির এক অনুভূতি দিয়ে যাচ্ছে। জাহিনের পুরুষালী হাতের আঙুলগুলো ক্রমশই মেয়েটির ঠোঁটের কাছে এগিয়ে যাচ্ছে। যত আগাচ্ছে হুরের হৃদয় ততই আন্তরিত হচ্ছে। আই থিঙ্ক তোমার চোখ বন্ধ করা উচিত, তাহলে লজ্জা পাবে। এমনিতেই কেমন লজ্জা অনুভব হচ্ছিল, এই কথা বলে আরো বেশি লজ্জায় ফেলে দেয় পুরুষটি। মেয়ের গাল ছেয়ে যায় রঙিন আভায়, ঠিক যেন অন্ধকার আকাশ ভেদ করে এক টুকরো লাল মিষ্টি আলো। সেই আলোকে পূর্ণতা দান করতে একটি গাঢ় চুম্বন এঁকে যায় পুরুষটি, জানান দেয় নিজের অস্তিত্বকে, নিজের প্রিয়জনকে। মনের দূরত্ব নেমে এসেছে হাঁটুর কাছে। আর একটু অপেক্ষা, তারপরেই সব সুন্দর হবে। এমনই এক সুখী মন নিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছিল হুর। হ্রদের বিন্দুগুলো ত্বক স্পর্শ করে যাচ্ছিল, অল্প বাতাসে উঠছিল কিছু অবাধ্য চুল। ভালো লাগছিল। কিছু সময় নিজেকে দিতে হয়, একান্তভাবে অনুভব করতে হয়। এই সময়টা শুধু নিজের। পৃথিবীর সবার প্রবেশই এখানে নিষিদ্ধ। নিষিদ্ধ এই সময়টায় হুর ভাবছিল তার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। খুব দ্রুত নিজেকে মেলে দিবে সে, যেখানে জাহিন জানবে সব সত্য, আর মুক্ত হবে হুর। সেই সত্য জানার পর জাহিনের প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়ে একটু সন্দিহান থাকলেও ও নিশ্চিত মানুষটা তাকে ছাড়বে না, কোনো কিছুর বিনিময়ে না। বিকেলের এই সুন্দর মুক্ত আবহাওয়ায় ও যখন নিজেকে নিয়ে ভাবছিল, তখনই মেজাজ স্তব্ধ করে দিয়ে কলিং বেজে ওঠে। ঈষৎ বিরক্তি জাগলো মেয়েটির ললাটে। মেলে রাখা ওড়নাটা ভালো মতন টেনে নিয়ে বসলো বসার ঘরে। ততক্ষণে আগন্তুক বেশ কবার নক করে ফেলেছে। এমন বেহাল দশা দেখে মেয়েটির বিরক্তি বাড়ে, সেই সাথে কিছুটা চিন্তাও হয়। ও যখন দরজায় লাগানো দূরবীনের কাছে চোখ রাখতে যাবে, তখনই ও পাশে থাকা ব্যক্তিটির কণ্ঠ ভেসে আসে, হুর, দরজা খুলো, দ্রুত খুলো। যেন কোনো শিকারী তারা করে আর শিকার বাঁচার চেষ্টা করছে। মেয়েটি ভাবনার অতলে হারিয়ে যাবে যাবে, অমনি ও পাশের কণ্ঠটা পুনরায় বাজে, দরজা খোলো প্লিজ। ধ্যান ফিরে মেয়েটির তড়িঘড়ি করে দরজা খুলে দেয়। ওপাশের ব্যক্তিটির নিঃশ্বাস যেন ভারী হয়েছিল, দরদরে ঘামছে তখনও।
ঠিক আছো তুমি? দরজায় দাঁড়িয়েই প্রশ্ন করে জাহিন। ওর বিস্মিত হয়, চেয়ে থাকে অপলক ভাবে। কথা বলছো না কেন? ঠিক আছো তো তুমি? কিছুটা ভয় মিশানো তার গলায়। চিন্তা খেলা করছে মুখশ্রীতে। ওর জবাব না দিয়ে তাকিয়ে থাকে। জাহিন যেন ধৈর্য হারায়। দু হাতে বাহু স্পর্শ করেছিল, এখন মেয়েটিকে বুকের সাথে মিশিয়ে নেয়। সেই স্পর্শে কেঁপে ওঠে মেয়েটি। জাহিনের হৃদয় স্বাভাবিক নেই, অসম্ভবভাবে লাফাচ্ছে। ও আলগোছে মানুষটার পিঠে হাত রাখে, ধীরে শুধায়। এমন অস্থির হয়ে আছেন কেন? কি হয়েছে? এই প্রশ্নের উত্তর জাহিন দেয় না, ও পাল্টা শুধায়। কল রিসিভ করছিলে না কেন? ফোন কোথায়? ফোন বলতে গিয়ে আটকায় মেয়েটি। কোথায় রেখে এসেছে তা আসলে মনে নেই। বোধহয় মিউট করা কিংবা চার্জ ছাড়িয়ে অফ হয়ে আছে। মেয়েটির অবস্থা দেখে ঘটনা বুঝতে পারে জাহিন। নিজেকে শান্ত করে। তৈরি হয়ে নাও। কেন? কোথায় যাব? গ্রামে। কেন? একটু দরকার। কিন্তু কি দরকার? জাহিনের মুখশ্রী ঈষৎ গম্ভীর হয়। মেয়েটির গাল স্পর্শ করে বলে, চলো যাই, কথা বাড়িও না, লক্ষ্মী আমার। এই কথার পর মেয়েটি আর প্রশ্ন করে না, নীরবে তৈরি হতে চায়। তবে বুকের ভেতরটায় তখনও প্রশ্নের দল উকি দিয়ে থাকে, যার রেশ রয় পুরো রাস্তাতেই। তবে দ্বিতীয়বার প্রশ্ন করে না সে। অনেকদিন পর বাড়ি ফেরার বিশেষ এক আনন্দ হুরকে ঝাপটে ধরেছিল। তবে সবটা ধুলোর সাথে মিশে গেল যখন ও দেখলো বাড়ির ভেতর থেকে গুনগুন আওয়াজ হচ্ছে। কেমন করুণ তার চোখ। মুহূর্তেই ভ্রু কুঁচকে গেল তার। পাশ ফিরে চাইতেই জাহিনের গম্ভীর আতঙ্কগ্রস্ত মুখশ্রী নজরে এলো। মেয়েটা এক ছুটে চলে এলো বাড়ির ভেতর। পাড়ার চাচিরা সব দলে দলে বসে আছে। কেউ কেউ চোখের ফেলছেন, কেউ কেউ মুখশ্রী গম্ভীর করে আছেন। সব কেমন ঝাপসা হয়ে আসে। হুরের পা থমকায়, হৃদয় চমকায়। ও যন্ত্রণায় এগিয়ে যায়। চাচিরা কি সব বলতে থাকে। কেউ কেউ হাতখানা মাথায় স্পর্শ করান, কিন্তু সেসব কি মেয়েটিকে স্পর্শ করতে পারে? পারে না। ওর চোখ দুটো ক্রমশ আবছা হয়ে আসে। বুক ভাঙে কান্নায়, ঠোঁট কামড়ে ধরে দাঁতের দ্বারায়। তারপর তারপর অস্পষ্টভাবে আওড়ায়, মা, মা গো। ভেতর থেকে কোনো শব্দ আসে না। ঝাপসা দৃষ্টিতে মাটিতে শায়িত এক টুকরো সাদা কাপড় দেখতে পায়। ওর ভেতর মুচড়ে আসে, চিৎকার করে ওঠে। হায় আল্লাহ, আবার আবার আমায় তুমি এতিম করলে। ইয়া মাবুদ, কোন শাস্তি দিলে আমায়? হে, কোন শাস্তি দিলে তুমি? জাহিদ এই প্রথমবার এতখানি অসহায় অনুভব করল। মেয়েটিকে কিভাবে সান্ত্বনা দিবে বুঝতে পারে না। অফিসে থাকাকালীন যখন সংবাদটা পেল তখন ওর হৃদয় ভেঙে আসছিল। হুরকে কল করেও লাভ হয়নি। মেয়েটি রিসিভ করেনি। ওর ভয় বাড়ছিল। ভেবেছিল কোনো কিছু ঘটে গিয়েছে। ও ছুটে এসেছে অফিস থেকে। তবে বাসায় ফিরে সব শান্ত দেখে একটুখানি স্বস্তি মিলেছিল। কিন্তু এখন এখন কি উপায়? কিভাবে মেয়েটিকে সামাল দিবে ও? ওর ভেতরটা হাহাকারে ভরে ওঠে। উন্মাদের মতন কান্নায় ভেঙে পড়ে মেয়েটি। জাহিন দ্রুত ঘরের দিকে এগিয়ে আসে। যতক্ষণে কাছাকাছি হয় ততক্ষণে মেয়েটির প্রাণ চায় চায় অবস্থা। ও দু হাতে আগলে নেওয়ার পর পরই চেতনা হারায় মেয়েটি। আহা, কি করুণ সেই দৃশ্য! প্রিয়জন বিয়োগ বড় নিষ্ঠুর হয়। এই দৃশ্য বড় দহনের। এই সুখ সহজ নামল না। বাবা হারানোর পর মেয়েটির জীবনের অবলম্বন ছিলেন মা। ও পুরো এতিম ছিল না, কিন্তু এবার যে পুরো এতিম হয়ে গেল। এই সুখ মেয়েটিকে শহরে যেতে আটকে দিল। প্রায় এক সপ্তাহ কেটে গেল মায়ের ঘরটায়। কারোর সাথে ভালো মতন কথা হলো না, ঠিকঠাক খাওয়া হলো না। শুধু মায়ের জন্য অশ্রু ছড়াতে থাকলো। প্রিয়তমার এমন সুখ দেখে জাহিদের ভেতরটাও একটু একটু করে কুকড়ছিল। ওর শান্তরা কোনোভাবেই কাজে লাগছিল না। এদিকে শহরে ফেরার তারা চলে এসেছে। চলোই যাক সব ব্যবসা। জাহিদ যাবে না বলেই স্থির করেছিল। কিন্তু সব কিছু তো আবেগ ধরে চলে না, কিছু জিনিস বিবেকেও লাগে। ও না গেলে ব্যবসাটা চলছে না। ওখানে যে কত মানুষ কাজ করে, তাদের পেট চলে ওখান থেকেই। তাই বাধ্য হয়ে যেতে হবে। কিন্তু হুরকে কোনোভাবেই রাজি করানো যাচ্ছিল না। মেয়েটি 40 দিনের আগে কোথাও নড়বে না বলে স্থির করেছে। এমন অবস্থায় জোর করার ইচ্ছেও হচ্ছে না। আবার ছেড়ে চলে যাবে, মনটা সেখানেও সায় দিচ্ছে না। ঠিক সেই সময়ই উদয় হলেন রুমা। জাহিন তার নিজের পেটে ধরা সন্তান নয়,
তবে মনটা ছেলেটাকে সন্তান হিসেবেই চিনে এসেছেন, তাই তিনি ভরসা দিলেন মেয়েটিকে দেখে রাখবেন। সেই ভরসায় সায় দিয়ে সেদিন রাতেই শহরে ফিরে গেল জাহিন। হুর পড়ে রইল তার মায়ের ছোট্ট নীড়ে। এখানেই তার মায়ের ঘ্রাণ আছে, যা এখনো নাকে সে স্পর্শ করে যায়। বাবার স্মৃতি মেখে আছে ঘরটায়। সব মিলিয়ে চোখের পলকে দিন কাটতে লাগলো। কিন্তু বিপত্তি হলো সেদিন ভোরবেলায় ফজরের নামাজ শেষে বাবা মায়ের কবর জিয়ারতে বের হয়েছিল হুর। ফেরার পথেই ভয়ানক ঘটনাটা ঘটে গেল। কোথা থেকে যেন চলে এলো তাহির নামক নোংরাকে পথ আগলে ধরল। চারপাশ তখন শুনশান নীরব। ভোরবেলায় মানুষের যাতায়াত নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে মেয়েটি কি করবে বুঝতে পারছিল না। ওর মনে হচ্ছিল এক ছোটে পালিয়ে যেতে হবে। মস্তিষ্ককে তৈরিও করে ফেলেছিল। তবে তাহির তার নোংরা স্বভাবটা ঠিকই জাহির করল। মেয়েটিকে চেপে ধরল শক্ত করে। অসভ্যের মতন কুটিল হাসি ঝুলিয়ে বলল, এবার তোমার কি হবে সোনা? খুব তো সংসার পেতেছিলে, চোখের আড়ালি করে না, কিন্তু পাখি যে ফাঁদে পড়বেই। তোমার এই সুন্দর মুখে আমি যদি কলঙ্কের দাগ না বসাই, তবে আমিও তাহির। এ অবধি বলার পর কথাটা পূরণ করতে পারল না তাহির। তার পূর্বেই হাতের টান পড়ল। এপাশ ফিরতে না ফিরতেই গাল বরাবর চর বসালেন রুমা। তার শরীর কাঁপছে। রাগের কারণে নিঃশ্বাস অবধি নিতে পারছেন না। ছেলেকে সর্বদা প্রশ্রয় দিয়ে এসেছেন তিনি। তবে এই ছেলে যে পরিমাণ বিগড়ে গিয়েছেন তা যদি আগে টের পেতেন। আফসোস হতে লাগলো। তাহির নিজেকে সত্যবাদী প্রমাণ করার জন্য বলল, আমার সাথে ওর আগেই সম্পর্ক ছিল। আমাকে চিট করে জাহিনকে বিয়ে করেছে। সবটা ওর প্ল্যান। হুর তখন কান্নায় ভেঙে পড়েছে। এমনিতেই মেয়েটির মানসিক অবস্থা ঠিক নেই, তার উপর এমন ঘটনা। রুমা পেছনে ফিরে চাইলেন। মেয়েটির মাথায় হাত স্পর্শ করে বললেন, বাসায় যাও মা, আমি দেখছি। এই কথার পর এক সেকেন্ডও নষ্ট করেনি মেয়েটি। এক ছোটে চলে গিয়েছে বাড়ির পথে। সেদিকে তাকিয়ে তাহিরের হাত শক্ত হয়। ও কটমট করতেই দ্বিতীয়বারের মতন জ্বর এসে পড়ে গালে। অসভ্য ছেলে, নোংরা কোথাকার। আমি যদি জানতাম তুই এমন হবি, তাহলে পেটে আসার আগেই তোর জান নিয়ে নিতাম। তাহিরের মুখ রক্তিম হয়ে যায়। কিছু বলতে পারে না ও। রুমার রাগে রেডি করতে থাকে। একটু আগেই ছেলের কুকর্মের পরিকল্পনার সম্পর্কে জেনেছে। তাহির ভেবেছিল হুরকে তুলে নিবে, তারপর নিজের মতন ব্যবহার করবে। অথচ কিছুই হলো না। ও ভাবতেও পারেনি সমস্ত পরিকল্পনা এইভাবে ভেস্তে যাবে। রুমার আগমন সবকিছু শেষ করে দিয়েছে। বাড়ি ফিরেই জাহিনকে কল করেছে হুর। আর নয়, আর এভাবে চলবে না, সব জানাতে হবে। কিন্তু কান্নার দমকে মেয়েটি যে কথাই বলতে পারছে না। ও পাশের ব্যক্তিটি আজ অস্থির হয়নি। ও শান্ত আছে। শান্ত থেকেই সব সামাল দিয়েছে। ওরকে একা রেখে এক সেকেন্ডও শান্তিতে ছিল না সে। তাই তো সার্বক্ষণিক মেয়েটিকে নজরে রেখেছিল। সেই সাথে নজরে রেখেছিল তাহিরকেও। তাহির যদিও অন্য শহরে ছিল, তবে হুর গ্রামে এসেছে আর জাহিনও নেই এই কথা শুনেই চলে এসেছিল। সেই সাথে ছক কষেছিল মেয়েটিকে ব্যবহার করার। অথচ ও যদি জানতো ওর পরিকল্পনাকে সার্বক্ষণিক সঙ্গ দেওয়া ছেলেটা জাহিনের পাঠানো এলো, তবে এইভাবে ধরা পড়তো না। আফসোস, এভাবে মায়ের আদরে থাকা আঁচলে থাকা ছেলের মুখোশ বেরিয়ে এলো। সবটা স্মরণ করে জাহিন নিঃশ্বাস ফেলল। ও সর্বদা শীতল মস্তিষ্কের। ঝামেলা করবে, তবে অপর ব্যক্তি সেটা ধরতেও পারবে না। এদিকে হুর কেঁদেই চলেছে সমানে। তার কান্না থামছে না। জাহিদের অধরে একটুখানি হাসি এসে ধরা দেয়। ও আদর ভিজিয়ে বলে, আমি সবটা জানি হুর, সবটা জানি। তোমার অতীত জানি, তোমার বর্তমান জানি, আর আমি তোমার ভবিষ্যতও জানবো, কারণ তুমি আমার, শুধুই আমার। পরিশেষে মা চলে যাওয়ার পর পেরিয়ে গেল 40টি দিন। মসজিদে মিলাদের আয়োজন হয়েছিল। এতিমখানায় ছোট ছোট বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। সব শেষে মা বাবার কবর জিয়ারত করে এসেছে হুর। এখন তার হৃদয় কিছুটা শান্ত। সুখ নেমেছে অনেকটা। মন মেনে নিয়েছে বাস্তবতা। জাহিনও এসেছে। দুজন সড়কের পথে হেঁটে চলেছে। একটা স্বস্তি খেলা করছে তাদের মাঝে। হুর অবাক হয় এটা ভেবেছে একটা মানুষ এতটাও ভালোবাসতে পারে। আদৌ সম্ভব এমন ভালোবাসা? ওর জীবনে যদি জাহিন না আসতো, তবে কোনোভাবেই বিষয়টি মানত না ও।
ও বুক ভরে দম নেয়। তারপর কিছুটা কাক এসে দাঁড়াতেই অপর হাতের দ্বারা আগলে নেয় জাহিন। ভালো লাগায় নেচে ওঠে মেয়েটির মন। মা চলে যাওয়ার পর এই প্রথমবার মানুষটির সঙ্গ ও পুরো অনুভব করছে একজন স্ত্রী রূপে। রুমার শরীরটা ভেঙে গিয়েছে। স্বামী চলে যাবার পর সব সামাল দিয়েছেন একা হাতেই। তবু মনে হয় ভদ্রলোকের কিঞ্চিত পরিমাণও সামলাতে পারেননি তিনি। অসহ্য হয়ে উঠেছে তার চারপাশ। জাহিন দরজায় নক করতেই দৃষ্টি ফেরালেন তিনি। অধরে কৃত্রিম হাসি এনে বললেন, ঘরে এসো। ছোট কদমে কক্ষে প্রবেশ করলো জাহিন। রুমা উঠে দাঁড়ালেন। ছেলেটা যেমন লম্বা শুভ্র ত্বকের তেমনই বুদ্ধিমান, বাবার অনুরূপী হয়েছে। লোকটার কথা স্মরণ করে আরো একবার অধরে হাসি ঝাঁকান তিনি। জাহিন নরম স্বরে বলে, আমরা চলে যাব আজ। চলে যাবার কথা শুনেই ভেতরটা মোচড় দিয়ে ওঠে তার। কিছু বলার পূর্বেই জাহিন বলে, আপনাকে ধন্যবাদ। আমি যতদিন ছিলাম না হুরের দারুণ খেয়াল রেখেছেন। রুমা কথা হারালেন। তীব্র ব্যথাটা গিলে নিয়ে বললেন, তাহিরের করা কাজের জন্য আমি জানি না কিভাবে তোমার কাছে ক্ষমা চাইব। আপনি কেন ক্ষমা চাইবেন? দোষ তো আপনার নয়। আমারই দোষ জাহিন, মানুষ করতে পারি না ছেলেটাকে। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি। তাহিরকে ভারতে পাঠানো হয়েছে, ওখানেই তাকে রাখা হবে, তাও নজরে। সেই সাথে বেশ পরিশ্রমের কাজও দেওয়া হয়েছে। এটাই আপাতত তার শাস্তি। সবার থেকে দূরে থেকে কাজকর্ম করে যদি ছেলেটার শিক্ষা হয়। রুমা ভারী একটা নিঃশ্বাস ফেললেন। জাহিন প্রস্থানের পূর্বে বললেন, নিজের খেয়াল রাখবেন। আপনি ছাড়া আমার আর হুরের এই দুনিয়াতে কেউ নাই। আমরা এতিম। এই কথার পর জাহিন কিন্তু এক সেকেন্ডও দাঁড়ায়নি, চলে গিয়েছে। এদিকে রুমার বুক হু হু করছে, কান্নায় চোখ ভিজে যাচ্ছে। এই প্রথম ছেলেটা এইভাবে বলল, তাকে আপন বলে স্বীকার করল। এক ছেলের করা অন্যায় যতটা দহন দিচ্ছিল, আরেক ছেলের দেওয়া সম্মানে বুকটা ততখানি শান্ত হয়ে গেল। জীবন হয়তো এমনই, শূন্যস্থান কোনো না কোনো ভাবে পূরণ হয়েই যায়, শুধু একটু সময়ের অপেক্ষা। সেদিন রাতে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটে গেল। শহরে ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে, তাই খাবার অর্ডার করে আনিয়েছিল জাহিন। দুজন খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে এসেছে। অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। জাহিন ঘুমানোর চেষ্টা করছিলেন, অমনি হুরের নরম হাতখানা শরীর স্পর্শ করে গেল। মুহূর্তেই ভেসে এলো অপেক্ষার সেই সুর, আপনাকে ভালোবাসি। এই প্রথম মেয়েটি ভালোবাসার কথা মুখে স্বীকার করল। দারুণ সুখে জাহিনের ঘুম পালালো। এদিকে দুষ্টু মেয়ে অপর ব্যক্তির ঘুম হরণ করে নিজে ঠিকই ঘুমিয়ে পড়ল। সেই রাতটা জাহিনের নিকট বিশেষ রইল। সমস্ত রাত জেগে প্রিয়জনকে মুগ্ধ নয়নে দেখল সে।